লিখে নেবো, বইটা যদি না পাই। ঠিক আছে তাহলে তোরা একটা কাজ কর, তোরা হেডিং দে হচ্ছে সিকিউরিটি গোলস। প্রথমে হেডিং দে হচ্ছে সিকিউরিটি গোলস হেডিং দে। সিকিউরিটি গোলস হেডিং দেওয়ার পর প্রথমে এই ডায়াগ্রামটা ড্র কর। প্রথমে এই ডায়াগ্রামটা ড্র কর ফার্স্ট। এরকম এরকম একটা ডায়াগ্রাম ড্র কর যেখানে তুই এরকম সেভ করবি প্রত্যেকটাতে। এরকম সেভ করবি, ঠিক আছে। এবং এখানে প্রথমে ওপরটাতে লিখবি সিকিউরিটি গোলস, নিচেটা লিখবি কনফিডেন্সিয়ালিটি, এখানে লিখবি হচ্ছে তোর ইন্টিগ্রিটি, আর এখানে লিখবি হচ্ছে তোর অ্যাভেলেবিলিটি। প্রথমেরটা লিখবি হচ্ছে সিকিউরিটি গোলস, টপে একদম ওপরেরটাতে লিখবি হচ্ছে সিকিউরিটি গোলস, মানে এখানটাতে এই যে পরের যে এটা। এখানে লিখবি হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, এখানে লিখবি হচ্ছে তোর ইন্টিগ্রিটি, আর এখানে লিখবি তোর অ্যাভেলেবিলিটি। ওকে, স্যার একবার বলুন। কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, INTEGRITY, ইন্টিগ্রিটি, আর অ্যাভেলেবিলিটি। ওকে, তো প্রথম নাম্বার 1 হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে কনফিডেন্সিয়ালিটি কি লিখবি যে confidentiality is probably the most common aspect of information security. Confidentiality is probably the most common aspect of information security. Confidentiality is probably the most common aspect of information security. Confidentiality is the most common aspect of the information security. We need to protect our confidential information. We need to protect our confidential information full stop. Upper be an organization needs to guard against those malicious actions that can endanger the confidentiality of the information. An organization needs to guard against these malicious actions that can endanger the confidentiality of this information. যে কোনো অর্গানাইজেশনের রেসপেক্টেই তার যাবতীয় যে কার্যকলাপ সেগুলোকে বেসিক্যালি কনফিডেন্সিয়াল রাখতে হয়। বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যেই আমরা দেখতে পাই কনফিডেন্সিয়ালি ব্যাপারটা আমাদের থাকে। কিছু কিছু ফাইল থাকে যেগুলো হচ্ছে আমাদের কনফিডেন্সিয়াল ফাইল হয়, যেগুলো চট করে সমস্ত কোম্পানির ওয়ার্কাররা বা অর্গানাইজেশনের ওয়ার্কাররা কিন্তু জানতে পারে না। সেগুলো একদম টপ সিক্রেট যেগুলো ফাইল থাকে, সেই টপ সিক্রেট ফাইলগুলো শুধুমাত্র বড় বড় যারা পোস্টে আছে তাদের ক্ষেত্রেই জানা সম্ভব হয়, বাকিরা কিন্তু জানতে পারে না। তার কারণ হচ্ছে এক্ষেত্রে অনেক বিশ্বস্ত হতে হয়, কারণ কি কনফিডেন্সিয়ালিটি ব্যাপারটা হচ্ছে এমনই যেটা কিন্তু তোর পুরো সিস্টেমটাকে, তোর অর্গানাইজেশনটাকে কিন্তু পুরোপুরি ডিগ্রেড করে দিতে পারে যদি সেটা লিক হয়ে যায়। কারণ এক্ষেত্রে বিভিন্ন রকম তাদের বিজনেস, ধর একটা পার্টিকুলার আমি বললাম ফর এক্সাম্পল হচ্ছে ইন্ডাস্ট্রি। যে কোনো ইন্ডাস্ট্রিতে হচ্ছে কি তাদের যে বিজনেস প্ল্যান, তাদের যে মার্কেটিং প্ল্যান, তাদের যে বাজারে যেভাবে তারা মার্কেটিং করে, তাদের যে প্ল্যান, সেই সমস্ত প্ল্যানগুলো বা তাদের যে মেকানিজমগুলো বা মেথডসগুলো বা টেকনিকগুলো তারা তাদের কনফিডেন্সিয়াল ফাইল হিসেবে ট্রিট করে সেই মেকানিজমগুলোকে বা সেই পদ্ধতিগুলোকে।
তো সেক্ষেত্রে সেই যদি পদ্ধতিগুলো যদি অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ইন্ডাস্ট্রি এনে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের তো মুনাফা হয়ে গেল, তাই না? আর এই কোম্পানি তাহলে কি হলো, এই কোম্পানি তাহলে ডাউন হয়ে গেল। তাহলে এক্ষেত্রে তাহলে কি কনফিডেন্সিয়াল ইনফরমেশন কেন এত মোস্ট কমন অ্যাসপেক্ট? কারণ কনফিডেন্সিয়াল না থাকলে তো আমার আসল কাজটাই হচ্ছে না। সিকিউরিটি গোলস, আমি যখন সিকিউরিটি গোলস অ্যাপ্লাই করতে চাইছি, যখন আমি সিকিউরিটি অ্যাপ্লাই করতে চাইছি কোনো একটা পার্টিকুলার কোনো কিছুতে, তখন সেক্ষেত্রে আমাকে এই সিকিউরিটি তিনটে যে গোলস আছে, এই তিনটে গোলস আমাকে মেনটেন করতেই হবে একটা সিকিউরিটি সিস্টেম তৈরি করতে গেলে। প্রথম কথা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, দ্বিতীয় কথা হচ্ছে তোর ইন্টিগ্রিটি, আর তৃতীয় কথা হচ্ছে তোর অ্যাভেলেবিলিটি। তো প্রথম হচ্ছে আমি কনফিডেন্সিয়ালিটি বললাম। আচ্ছা, এখানে লিখবি ফর এক্সাম্পল, এখানে লিখে নে ওই ইন্ডাস্ট্রি কথাটা লিখে নে। ফর এক্সাম্পল ইন ইন্ডাস্ট্রি। স্যার হ্যাঁ বল। আরেকবার ওইটা বলবেন, malicious actions that can endanger That can endanger the confidentiality of its information. That can endanger the confidentiality of its information. That can endanger the confidentiality of its information. Okay, full stop. For example বলে লিখে এবার, for example in industry, for example in industry, hiding some information from the competitors. In case of industry, hiding some information from competitors is crucial to the operation of the organization. 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 Or in full stop. Similarly, এবার নেক্সট প্যারাগ্রাফে লাইনটা আরেকবার বলুন ইন ব্যাংকিং সেক্টর, প্রথম থেকে বলবো? স্যার। কোত্থেকে বলবো বল? না, or in banking sector, or in banking customer sector customer bank accounts information, customer bank accounts information needs to be kept secret, secret or confidential. Customer bank accounts information needs to be kept confidential or in secret mode. ঠিক আছে, or in secret mode. আচ্ছা দাঁড়া তো, হেডফোনটা কানেক্ট করি, না হলে হচ্ছে না। দাঁড়া। ওকে, শোনা যাচ্ছে তো? এবার দেখ তো শোনা যাচ্ছে কিনা। ওকে ওকে ওকে, আমরা দেখে নিয়ে রেকর্ডিংটা ঠিক মতো হচ্ছে। ওকে চ, তো বেসিক্যালি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, in banking sector, or in banking sector customer bank account information needs to be kept in confidential or secret. ঠিক আছে, ফুল স্টপ দিয়ে তারপর নেক্সট প্যারাগ্রাফে তোলা যাক। দিয়ে লিখবি যে similarly confidentiality not only applies to the storage of information, confidentiality not only applies to
confidentiality not only applies to storage of information but also applies to the transmission of information, but also applies to transmission of information. Full stop. But also applies to transmission of information. Full stop. When we send a piece of information, when we send a piece of information to be stored in a remote computer, when we send a piece of information to be stored in remote computer, to be stored in remote computer, or when we receive a message from remote computer, or when we receive a message from remote computer, we need to conceal it. Conceal spellingটা হচ্ছে CONCEAL, conceal. We need to conceal it during transformation, during transmission. We need to conceal it, CONCEAL, conceal. Conceal it during transmission. যখন ট্রান্সমিশন হবে মেসেজটা, যেটা আমি সেন্ড করি বা আমি রিসিভ করি ডেটাটা, তখন ওই ডিউরিং ট্রান্সমিশনের সময়তে আমার কিন্তু ডেটাটাকে এনক্রিপ্ট করতে হবে, যাতে আমার যদি কোনো ইম্পর্টেন্ট মেসেজ থাকে বা আমার যদি কোনো ভাইটাল মেসেজ থাকে, তো আমি চাইবো সেই মেসেজটা যেন অন্য কেউ না পড়ুক, শুধুমাত্র আমি যাকে সেন্ড করছি সেই পড়ুক। ঠিক আছে? তো সেক্ষেত্রে সেই দিক থেকে দেখতে গিয়ে আমি যেটি করতে পারি, তো আমি এখানে কি করতে পারি না, আমি এখানে যেটা চাই সেটা হচ্ছে এই পার্টিকুলার যে মেসেজটা আছে, এই মেসেজটাকে আমি কিন্তু এনক্রিপ্ট করতে পারি ইউজিং সাম ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম। এনক্রিপ্ট করলে কি হবে না, মেসেজটা যেটা অ্যাকচুয়াল ফর্ম, যেটা অরিজিনাল ফর্ম ছিল সেই ফর্মে যাবে না মেসেজটা, এটা অন্য কোনো ফর্মে মেসেজটা আমার ট্রান্সফার হবে এবং রিমোটে পৌঁছবে, এবং ওখানে গিয়ে রিমোটে পৌঁছে তারপর ওটাকে ডিক্রিপ্ট করা হবে আবার ইউজিং সাম ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম। ঠিক আছে? ডিক্রিপ্ট করা, তাহলে এনক্রিপশন এন্ড ডিক্রিপশন উইল টেক্স প্লেস। ওকে, but during the transmission of the data should be encrypted or data should be kept confidential. ঠিক আছে? kept confidential, তার মানে শুধুমাত্র যখন ডেটাকে স্টোর করছি তখনই কনফিডেন্সিয়াল রাখার ব্যাপারটা থাকছে না, ডিউরিং ডেটা ট্রান্সমিশন তখনও কিন্তু ব্যাপার থাকছে। এই যে আমাদের অনেক সময় কি হয় না, এই যে মেসেজ পাঠাই আমরা হোয়াটসঅ্যাপে, সেখানে বলা থাকে না এন্ড টু এন্ড এনক্রিপশন। মানে কি এন্ড টু এন্ড এনক্রিপশন? মানে তুই যে মেসেজটা কাকে পাঠাচ্ছিস সেই যে চ্যানেলটা, পুরো ওই চ্যানেলটা যেখান দিয়ে মেসেজটা যাবে, সেই পুরো চ্যানেলটা তোর হচ্ছে এনক্রিপ্টেড চ্যানেল। তুই ওখানে কেউ তোর মেসেজটা কেউ মাঝখানে পড়তে পারবে না, ওরা তো তাই বলে, অ্যাজ পার দেম তাই ওটা বলে। তার মানে ওখানে ওরা কি করেছে, ওখানে ওরা বেসিক্যালি ক্রিপ্টোগ্রাফিক এনক্রিপশন টেকনিক লাগিয়েছে, যে এনক্রিপশন টেকনিকের ফলে তোর মেসেজটা একটা পার্টিকুলার এনক্রিপ্টেড ফর্মে ট্রান্সমিট হচ্ছে তোর কোনো একটা বন্ধুর কাছে বা তোর কোনো একটা পরিবারের লোকের কাছে, এবং তুই সেই মেসেজটাকে ট্রান্সমিট করলি, শুধুমাত্র তুই জানলি আর সে জানলো, মাঝখানে কেউ জানতে পারলো না। এটাই আমাদের চাই বেসিক্যালি, এটাই আমাদের কিন্তু চাই। তো সেক্ষেত্রে কনফিডেন্সিয়ালিটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মেজর সিকিউরিটি গোলস। চলে আসছি নেক্সট হচ্ছে আমাদের ইন্টিগ্রিটি, চলে আসছে ইন্টিগ্রিটি। নেক্সট হেডিং হচ্ছে ইন্টিগ্রিটি, INTEGRITY, ইন্টিগ্রিটি। ওকে, লিখবি যে information needs to be changed, information needs to be changed constantly, information needs to be changed constantly. For example, in a bank, when a customer withdraw money, for example in a bank, when a customer withdraw money,
when a customer withdraw money, then the amount that he or she withdraw, needs to be deducted from its current balance. Needs to be deducted from its current balance. Needs to be deducted from current balance. ওকে, তার মানে বুঝতে পারলি, এরকম যেন না হয় আমি টাকাটা উইথড্র করলাম অথচ আমার ব্যাংকের অ্যাকাউন্টে যে অ্যাভেলেবেল ব্যালেন্স ছিল বা কারেন্ট যে ব্যালেন্স ছিল তখন থেকে ডিডাক্ট করা। তার মানে আমি যখন কোনো একটা অ্যাকশন করছি সেই অ্যাকশনের যে রেজাল্ট, সেই অ্যাকশনের রেজাল্ট যেন আমার রিফ্লেক্ট করে। তার মানে whatever the action I am taking, with respect to that some changes should occur. For this example, whenever I am withdrawing some money from a bank account, at that time that bank account available balance should be deducted by the amount that we have withdrawn already. ঠিক আছে? ওকে, এবার এখানে লিখবি যে here integrity means that the changes needs to be done by authorized entities and through authorized mechanism. Here integrity means changes needs to be done by authorized entities and authorized mechanism and through authorized mechanism. By authorized entities and through authorized mechanism. ঠিক আছে? যে কেউ চাইলেই কিন্তু ডেটাকে চেঞ্জ করতে পারবে না। ডেটাগুলোকে চেঞ্জ করতে পারবে না। একজন অথরাইজড এন্টিটি বা অথরাইজড মেকানিজমের থ্রু দিয়ে কিন্তু ডেটা চেঞ্জ হবে। ব্যাংকের ক্ষেত্রে জিনিসটা কিভাবে হচ্ছে কাজটা? ব্যাংকের ক্ষেত্রে একটা সফটওয়্যার থ্রু দিয়ে কাজটা হচ্ছে। সেই সফটওয়্যারটা ততটাই সিকিউর, ততটাই রিলায়েবল, ততটাই ভরসাযোগ্য, তবেই না সেই সফটওয়্যারটা ব্যাংকের লোকেরা ইউজ করছে এবং সমস্ত দিক থেকে তাকে সিকিউরিটি ভাবে চেক করা হয়েছে যে এই সফটওয়্যারটা ওকে, দিস সফটওয়্যার ইজ ওকে উইথ অল সিকিউরিটি অ্যাটাকস। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে এটাই যে আমি যখন কোনো কিছু চেঞ্জ করব ডেটা, তখন সেই ডেটাটা চেঞ্জ হবে কার থ্রু দিয়ে? হবে কোনো একটা অথরাইজড এন্টিটি বা গভর্নিং বডি বা কোনো একটা অথরাইজড মেকানিজম দিয়ে। অবভিয়াসলি এখনকার দিনে আমরা যখন ট্রান্সমিশনের কথা বলছি তখন সেক্ষেত্রে তো অথরাইজড এন্টিটি থাকে না কেউ। তো এখানে বেসিক্যালি আমাদের অথরাইজড মেকানিজমের দরকার পড়ে। আমরা এমন একটা সিস্টেম তৈরি করব যে কিনা অথরাইজ হবে এবং যে কিনা আমাদের গ্যারান্টি দিতে পারবে বা আমাদের যেটা ভরসা দিতে পারবে যে এই সিস্টেম ইউজ করলে আমার ডেটা যখন চেঞ্জ হবে তখন আমার ইন্টিগ্রিটি বজায় থাকবে। ইন্টিগ্রিটি বজায় থাকবে মানে বেসিক্যালি কি না, এই যে চেঞ্জেসটা হচ্ছে এটা ভ্যালিড চেঞ্জেস, এটা কোনো মানে হুটহাট করে চেঞ্জ কেউ করে ফেলছে না। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে চেঞ্জেস যখন কেউ করবে, যে ডেটাটা আমার যখন আপডেট হচ্ছে বা এটা যখন চেঞ্জ হচ্ছে, তখন সেই চেঞ্জেসটা করা হবে উইথ রেসপেক্ট টু অথরাইজড মেকানিজম। অথরাইজড মেকানিজম মানে অথরাইজড টেকনিক, অথরাইজড সিস্টেম। ঠিক আছে? এবার এই অথরাইজড সিস্টেমকে সেই লেভেলের স্ট্রং হতে হবে যাতে সেই যেন আমাদেরকে রিলায়েবিলিটি দিতে পারে যে হ্যাঁ ঠিক আছে, যে আমি চেঞ্জ করলে কোনো অসুবিধা হবে না। তো এটা হচ্ছে আমার ইন্টিগ্রিটি। এখানে আমি আরেকটা লাইন বলবো, সেটা হচ্ছে লিখবি যে integrity violation
is not necessarily integrity violation is not necessarily the result of a malicious act. ঠিক আছে, integrity violation is not necessarily a result of a malicious act. ঠিক আছে, সব সময়তেই যে ইন্টিগ্রিটি ভায়োলেশন যদি হয় কোনো সময়, যদি ইন্টিগ্রিটি ভায়োলেশন হয় কোনো সময়, তাহলে সেটা সবসময় যে ম্যালিসিয়াস অ্যাক্ট তা কিন্তু বলা হচ্ছে না। অনেক সময়তে হতে পারে সিস্টেমটাই কোনো প্রবলেম আছে, তার ফলে সেটা ভায়োলেট করেছে। তো এখানে সিস্টেম ফল্ট বা সিস্টেম ফেলিওর কিন্তু একটা কারণ হতে পারে ইন্টিগ্রিটি ভায়োলেশনের ক্ষেত্রে। ইন্টিগ্রিটি ভায়োলেশন বেসিক্যালি ইন্টিগ্রিটি একটা বেসিক, এগুলো তিনটে কি যে গোলস বলছি না, তিনটে গোলস, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এগুলো কি অ্যাকচুয়ালি? এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কনস্ট্রেন্ট। একটা যখন মেকানিজম তৈরি করব তখন সেই মেকানিজমটাকে সেইগুলো সাপোর্ট করতে হবে, সিম্পল কথা। এবার কথা হচ্ছে যে কোনো কারণে যদি আমার ইন্টিগ্রিটি ভায়োলেট হয়, তাহলে সবসময় সেটা ম্যালিসিয়াসই অ্যাক্ট হচ্ছে তা কিন্তু বলা হচ্ছে না। সবসময় কিন্তু ম্যালিসিয়াস অ্যাক্ট নাও হতে পারে, হয়তো হতে পারে আমার সিস্টেমে কোনো প্রবলেম তার জন্য ইন্টিগ্রিটি ভায়োলেশন হয়েছে, আমার সিস্টেমটাতে কোনো প্রবলেম হয়েছে তার জন্য ভায়োলেট হয়েছে, বা আমার সফটওয়্যারটাতে কোনো প্রবলেম তার জন্য ভায়োলেট হয়েছে, হতেই পারে। তো সেটাই বলা হচ্ছে যে integrity violation is not necessarily a result of malicious act. মানে result of malicious act মানে কি? ধর কেউ ইচ্ছে করে ইন্টিগ্রিটি ভায়োলেট করতে গেছে, ম্যালিসিয়াস কাজকর্ম করতে গেছে, তো তখন সেক্ষেত্রে তখন ইন্টিগ্রিটি ভায়োলেশন হয়েছে বা চেঞ্জেস হয়ে গেছে। ঠিক আছে, যে চেঞ্জেসটা অন্য কারো কথা ছিল তো অন্য কেউ চেঞ্জ করে দিয়েছে। তো সেটা যেন না হয়, ঠিক আছে, সেটা যেন না হয় দেখতে হবে। এবার সবসময় আমি আবারও বললাম, সবসময় কিন্তু ম্যালিসিয়াস অ্যাক্ট ছাড়াও কিন্তু হতে পারে ইন্টিগ্রিটি ভায়োলেশন। তাই জন্যই বলা হয়েছে এই লাইন, লাস্ট লাইনে যেটা দেখলাম সেটা হচ্ছে এটাই বলা হচ্ছে যে আমার ইন্টিগ্রিটি ভায়োলেশন বা এই যে কন্ডিশনটা ভায়োলেট যদি করতে বলা হয়, কারণ সেক্ষেত্রে সবসময় কিন্তু যে কেউ হ্যাকাররা হ্যাক করে নিচ্ছে বা ম্যালিসিয়াস অ্যাক্ট পারফর্ম করছে তা কিন্তু নয়। ঠিক আছে, যেমন ধর আমি বললাম যে তুই কোনো কাজ করছিস তোর কম্পিউটারের সিস্টেমের থ্রু দিয়ে, হট করে ধর তোর পাওয়ার অফ হয়ে গেল কম্পিউটার, হতেই পারে কম্পিউটার পাওয়ার অফ হয়ে গেল, তখন সেক্ষেত্রে তোর যে এটা তুই যে চেঞ্জ করছিস সেই চেঞ্জটা তো একটা চেঞ্জটা তো হলো না, বা চেঞ্জটা তো একটা অন্য কোনো চেঞ্জ হয়ে গেল, হতে পারে, হতেই পারে অন্য কিছু চেঞ্জ হয়ে গেল, কারণ পাওয়ার অফের ফলে হয়তো অন্য কোনো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, মেবি সাম different changes have been occurred in your file, then that that action is not a malicious action. পাওয়ার অফ মানে কম্পিউটারে পাওয়ার অফ হয়ে যাওয়া তার ফলে ইন্টিগ্রিটি ভায়োলেট হওয়া, এটা কিন্তু কোনো ম্যালিসিয়াস অ্যাক্ট না, এটা হচ্ছে বেসিক্যালি সিস্টেম ইন্টারাপশন। এটাকে বলা হয় সিস্টেম ইন্টারাপশন, এটাকে বলবো আমি সিস্টেম ইন্টারাপশন। এটা কিন্তু ম্যালিসিয়াস অ্যাক্ট বলবো না, তার কারণ হচ্ছে কি এটাতে কেউ হ্যাক করেনি, এটা তো আমার সিস্টেমের প্রবলেম, তাই জন্য আমার হয়েছিল, হ্যাঁ ভায়োলেট হয়েছে, তো সেটা তো আমাদের কোনো তো ম্যালিসিয়াস অ্যাক্ট নয়, তাই না? বল বুঝতে পারলি কিনা বল, এই দুটো পয়েন্ট বুঝতে পেরেছিস কিনা বল, তারপরে আমি পয়েন্টটাতে যাবো। আর যদি কোনো ডাউট থাকে তাহলেও বল, ডাউট থাকলেও বল, আর বুঝতে না পারলেও বল। ওকে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে অ্যাভেলেবিলিটি, নেক্সট হচ্ছে অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, অ্যাভেলেবিলিটি, এটা দেখ হেডিং দে। লিখবি কি, লিখবি the information created and stored by an organization, the information created and stored by an organization, information created and stored by an organization needs to be available, needs to be available, needs to be available by
needs to be available to authorized entities. Needs to be available to authorized entities. Needs to be available to authorized entities. Full stop. বলছি কি জিনিসটা ইনফরমেশন তারপর লিখবি information is useless. Information is useless if it is not available. Information is useless if it is not available. If it is not available. And information needs to be changed constantly. And information needs to be changed constantly. Which means it must be accessible. Which means it must be accessible to authorized entities. ঠিক আছে এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ দ্য ইনফরমেশন তুই যে ইনফরমেশন তৈরি করেছিস তুই যে ইনফরমেশনটাকে স্টোর করেছিস তুই তাকে তো স্টোর সিকিউরিটি দিচ্ছিস তো তাহলে সেই ইনফরমেশনটা তো অ্যাভেলেবেল থাকতে হবে তবে তুই সিকিউরিটি দিবি তবে তো তুই সবকিছু করবি কাজ করবি না হলে তোর ইনফরমেশন যদি অ্যাভেলেবেলই না হয় তাহলে তুই কি কাজ করবি কিরকম এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে ধর ব্যাংক অ্যাকাউন্টে তোর একটা অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট আছে ঠিক আছে এবার তুই তোর ব্যাংক অ্যাকাউন্টটার কোনো কিছু অ্যাক্সেসই করতে পারছিস না তোকে অ্যাকাউন্ট নম্বর দিয়েছে তোকে ইউজার নেম দিয়েছে তোকে পাসওয়ার্ড দিয়েছে তোকে সবকিছু দিয়েছে বাট কিন্তু ওই সমস্ত কিছু দিয়েও তুই কিন্তু অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারছিস না ইউ ক্যানট অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট ইউ ক্যানট সি ইউর ট্রানজাকশন ইউ ক্যানট সি ইউর what are the available balance in your account you have created an account which is the information account is nothing but information অ্যাকাউন্ট মানে কি ব্যাংক অ্যাকাউন্ট মানে কি এটা ইনফরমেশন কি ইনফরমেশন সেখানে তোর কি নাম কি তোর নাম তোর কার নামে তোর নমিনি করা আছে তোর কিনা ফিক্সড ডিপোজিট আছে কিনা তোর কোনো রেকারিং ডিপোজিট আছে কিনা তোর কোনো প্রভিডেন্ট ফান্ড আছে কিনা তোর কোনো লোন নেওয়া আছে কিনা বা তুই কোনো তোর অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে তোর ইন্টারেস্ট রেট কত ব্যাংকের ঠিক আছে ওই ব্যাংকের ইন্টারেস্ট রেট কত এগুলো তো ইনফরমেশন তার মানে কি তোর যে ব্যাংক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা নিজে ইটসেলফ একটা ইনফরমেশন এটা অনেকগুলো ইনফরমেশনের কালেকশন সেটা তুমি ইনফরমেশন বলতে পারি তাহলে যে ব্যাংক অ্যাকাউন্টটা তোমার ইনফরমেশন তাহলে যদি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারছিস না তার মানে ইউ ক্যানট অ্যাক্সেস দ্য ইনফরমেশন অর দ্য ব্যাংক অ্যাকাউন্ট তার মানে এখানে কি বলবো আমি তোর ব্যাংক অ্যাকাউন্টের যে ইনফরমেশনটা অ্যাভেলেবেল নয় তাহলে এটা অ্যাভেলেবেল না হলে তো কি হবে কি রেজাল্ট হবে তো যদি এই ব্যাংক অ্যাকাউন্টে ইনফরমেশন যেন তুই তৈরি করেছিস ওকে বেসিক্যালি যেটা কি বলছিলাম যে তুই ধর ব্যাংক অ্যাকাউন্ট ধর তৈরি করেছিস তাহলে তুই ব্যাংক অ্যাকাউন্টে ধর অ্যাক্সেস করতে পারছিস না মানে কি ওর কোনো ইনফরমেশন তুই অ্যাক্সেস করতে পারছিস না তাহলে সেখানে তোর কি প্রবলেম হবে তুই কোনো ট্রানজাকশন কি করতে পারবি তোর যদি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তুই যদি লগ ইনই না করতে পারিস তো অ্যাকাউন্ট নাম্বার তোর ইউজার নেম তোর ইউজার আইডি বা তোর পাসওয়ার্ড দিয়ে ব্যাংকের যে অনলাইন ওয়েবসাইটে বা ধর তোর হচ্ছে অন্য কোনো জায়গাতে তুই তোর কাজই করতে পারছিস ধর তোর এটিএম কার্ড আছে তোকে এটিএম কার্ড দিয়ে অর্থাৎ তুই এটিএম কার্ডে কোনো ট্রানজাকশনই হচ্ছে না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোর ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনটাই তো আনঅ্যাভেলেবেল তাহলে ইনফরমেশন আনঅ্যাভেলেবেল হলে কি হবে
আমার তো তাহলে আমার আসল লক্ষ্যটাই তাহলে চলে গেল। আমাকে তো সিকিউরিটি যেমন দিচ্ছি, মানে কি কনফিডেন্সিয়াল থাকছে, আমার চেঞ্জেস যেগুলো হবে সেগুলো আমার কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন করবে, কোনো একটা অথরাইজ এন্টিটি করবে, সেটাকে আমি ইন্টিগ্রিটি বলছি। আর অ্যাভেলেবিলিটি মানে কি বলছি, মানে বলছি যে আমার ইনফরমেশনটা অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে, ওকে। অ্যাভেলেবেল কার কাছে থাকবে, টু দা অথরাইজ এন্টিটি, ঠিক আছে। অথরাইজ এন্টিটি মানে ধর তোর ব্যাংক অ্যাকাউন্টটা শুধুমাত্র তোর কাছে অ্যাভেলেবেল হবে, অন্য কোনো কাছে অ্যাভেলেবেল যেন না হয়ে যায়। মানে তুই তখন অথরাইজ এন্টিটি, তোর ব্যাংক অ্যাকাউন্টের মালিক কে, তুই। তুই যদি তোর ব্যাংক অ্যাকাউন্টের মালিক হোস, তাহলে সেক্ষেত্রে ওই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন টুকু শুধুমাত্র তোর কাছে আসা উচিত, বা তুই মাত্র ওখান থেকে ফেচ করতে পারবি, অন্য কেউ ফেচ করতে পারবে না। তাহলে যদি আমার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনটাই আমার না থাকে, আমি যদি অ্যাভেলেবেল অ্যাক্সেস করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার কোনো মানে আছে? মানে নেই। আমি কি ট্রানজাকশন করতে পারবো? পারবো না। তো সেক্ষেত্রেই বলা হচ্ছে যে অ্যাভেলেবিলিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেজর ইস্যু। আমার ইনফরমেশনটাকে কনফিডেন্সিয়াল রাখতে হবে ঠিকই, আমার ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে ঠিকই, কিন্তু আমার ইনফরমেশনটা অ্যাভেলেবেলও হতে হবে to the authorized entities, so that I can work with that information, so that I can do something with that information, ঠিক আছে। এটাই বলছে অ্যাভেলেবিলিটি। এবার বল তো বুঝতে পারলি কিনা ব্যাপারটা। হুম। Which means it must be accessible to authorized entities. ঠিক আছে। ফর এক্সাম্পল লিখে রাখ না, ফর এক্সাম্পল লিখে রাখ, ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি accessible to the its customer. Bank account, for example, bank account must be accessible. For example, bank account must be accessible to its customers. To its customers. Full stop. এবার দেখো হচ্ছে, এবার হেডিং দিয়ে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। কথাটা মানে এটা কি সেটা আমি বলছি। ঠিক আছে, হেডিং দিয়ে আবার ক্রিপ্টোগ্রাফি, এটা তো হলো সিকিউরিটি গোলস হয়ে গেল। এক মিনিট দাও দেখতে দে। ওকে, হ্যাঁ লেখ। Cryptography means cryptography means hiding the data. Cryptography means hiding the data or the information so that we can protect our information. Okay, we can protect our information, full stop. লিখবি যে it is a method which is associated with the process of converting. It is the method
which is associated with the process of converting ordinary data into encrypted data and vice versa তাহলে কি বললাম? Cryptography is a method which is associated with the process of converting ordinary data into encrypted data and vice versa. ঠিক আছে? নেক্সট হেডিং দিবি তোরা ক্রিপ্টোগ্রাফিক অ্যাটাক। নেক্সট হেডিং দিবি ক্রিপ্টোগ্রাফিক অ্যাটাক। লেখ যে cryptographic attacks can be classified into two distinct types. Cryptographic attacks can be classified into two distinct types. নাম্বার ওয়ান হচ্ছে ক্রিপ্ট অ্যানালিটিক। Classified into two distinct types. নাম্বার ওয়ান হচ্ছে ক্রিপ্ট অ্যানালিটিক। আর দু নম্বরটা হচ্ছে নন ক্রিপ্ট অ্যানালিটিক। প্রথমেরটা হচ্ছে ক্রিপ্ট অ্যানালিটিক অ্যাটাক, দু নম্বরটা হচ্ছে নন ক্রিপ্ট অ্যানালিটিক অ্যাটাক। নন ক্রিপ্ট অ্যানালিটিক খালি নন বসিয়ে দেবে সামনে। প্রথমটা হচ্ছে ক্রিপ্ট অ্যানালিটিক, দ্বিতীয়টা হচ্ছে নন ক্রিপ্ট অ্যানালিটিক। ঠিক আছে? প্রথমেরটা হেডিং দে খাতাতে আলাদা করে। নাম্বার ওয়ান ক্রিপ্ট অ্যানালিটিক অ্যাটাকস। ঠিক আছে? দেখবি যে these attacks are combination of statistics and algebraic techniques. These attacks are combination of statistics or statistical বলতে পারিস, combination of statistical and algebraic technique aimed at ascertaining স্পেলিংটা বলে দিচ্ছি ascertaining, তারপরে ASCERTAING okay. These attacks are combination of statistical and algebraic technique aimed at ascertaining the secret key of a cipher. Full stop. The secret key of a cipher. Full stop. সব বোঝাচ্ছি কি ব্যাপারটা, সব বোঝাচ্ছি বলছি, আগে লিখি তারপরে বোঝাচ্ছি। লেখ হচ্ছে যে these methods inspect
the mathematical properties. These methods inspect the mathematical properties of the cryptographic algorithm. These methods inspect the mathematical properties. Inspect the mathematical properties of cryptographic algorithms. These methods inspect the mathematical properties of cryptographic algorithms. And algorithms and aims at finding distinguishers of the output distribution of cryptographic algorithms. Distinguishers aims at finding distinguishers of the output distribution of cryptographic algorithms from uniform distribution. পুরুষদের লিখবি ideally all cryptographic algorithms act upon the message distribution and converts it using the key to a ciphertext distribution, which looks random. Okay, full stop. তারপরে লিখবি the object of cryptanalysis is to find properties of the cipher the object of cryptanalysis is to find the properties of the cipher which does not exist in the random function. আবার বলছি the objective of the cryptanalysis is to find the properties of the cipher. আবার বললাম the objective of the cryptanalysis is to find the properties of the cipher which does not exist exist in a random function. Properties of the cipher which does not exist in a random function. ঠিক আছে, এখানে লাইন লিখে রাখ নেক্সট লাইনে। ঠিক আছে, যে an attack is said to be theoretically successful if guessing complexity guessing মানে guess করা, ঠিক আছে, if the guessing complexity
is lesser than the brute force search complexity. আবার বলছি, an attack is said to be theoretically successful if the guessing complexity is lesser than if যদি মনে হচ্ছে if for যদি if the guessing complexity guessing complexity is lesser than the brute force brute force search complexity কমা দিয়ে লিখবি যে although it may be practically still infeasible বাস এইটুকু লিখলি। এবার শোন ভালো করে, এখানে ক্রিপ্টো অ্যানালিটিক অ্যাটাকের কথা বলা হচ্ছে। ক্রিপ্টো অ্যানালিটিক অ্যাটাক যেগুলো হয় সেগুলো বেসিক্যালি আমার একটা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদমের যে ম্যাথমেটিক্যাল প্রপার্টি, একটা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম যেটা তুই তৈরি করছিস বা যেটা তুই লিখছিস বা যেটা তুই ভাবছিস যে আমি এইভাবে একটা এনক্রিপশন করব, আমি এইভাবে একটা কোনো টেক্সটকে এনক্রিপ্ট করব সাইফার টেক্সট, ঠিক আছে? অরিজিনাল টেক্সট আর সাইফার টেক্সট ব্যাপারটা কি? অরিজিনাল টেক্সট মানে প্লেন টেক্সট বলা হয়, ঠিক আছে? প্লেন টেক্সট মানেটা কি? সেটা নর্মাল। ধর তোর নাম হচ্ছে তোর এই যে অঞ্জলি, তোর নাম হচ্ছে কি অঞ্জলি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ওর নাম অঞ্জলি, এটা দেখতে পাচ্ছিস তুই, তাহলে এই নামটাই ওর নাম। তাহলে এটা হচ্ছে নর্মাল ওয়েতে আছে বা নর্মাল ভাবে আছে, আমি এটাকে কি বলবো? প্লেন টেক্সট বলবো। তাহলে যখনই আমি এই অঞ্জলি টেক্সটটাকে আমি যদি কিছু এনক্রিপশন অ্যালগোরিদম দিয়ে কোনোভাবে ধর আমি এমন কিছু করে দিলাম, ঠিক আছে, এমন একটা কনভার্ট করলাম ফর্মে, যে ফর্মটা কিনা আমার কাছে ওই যে নামটা ওটাকে লোকাচ্ছে, মানে ওটাকে এনক্রিপ্ট করছে, আমি হাইড করছি ওর অ্যাকচুয়াল নাম। তার মানে আমি যখন কোনো কিছু ট্রান্সমিট করছি তখন আমি অঞ্জলিটাকে ট্রান্সমিট করছি এইভাবে, এইটা ট্রান্সমিট হচ্ছে। এবার এটা ট্রান্সমিট হয়ে কি হবে? তাহলে এটা যে একটা ইনফরমেশন সেটা অন্যরা বুঝতে পারছে না, যেটা কোনো একটা ভ্যালুয়েবল ইনফরমেশন, ঠিক আছে? তাই জন্য বেসিক্যালি আমাদের এনক্রিপশন দরকার পড়ছে। যে সমস্ত ইনফরমেশন ভ্যালুয়েবল, যে সমস্ত জায়গাতে আমার সিকিউরিটি দরকার আছে ইনফরমেশনে, সেখানে আমাকে কিন্তু এনক্রিপশন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এবার ক্রিপ্টো অ্যানালিটিক অ্যাটাক গুলো কি? এটা বেসিক্যালি আমার খুব একটা ভয়ের কোনো কারণ নেই এই অ্যাটাকগুলোতে, কারণ এই অ্যাটাকগুলোতে বেসিক্যালি আমাদের কি মেন কাজটা না, আমাদের যে একটা অ্যালগোরিদম আমরা লিখেছি ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমের মধ্যে আমি কি কি ম্যাথামেটিক্যাল অপারেশন, কি কি স্ট্যাটিস্টিক্যাল অপারেশন, কি কি টেকনিক ইউজ করেছি, কিভাবে আমি এনক্রিপশন করছি, তার যে মেকানিজম তাকে স্টাডি করা, এবং যখন আমি কোনো একটা সাইফার টেক্সট খুঁজছি বা সাইফার টেক্সট পাচ্ছি, সেই সাইফার টেক্সটটা কোন কি দিয়ে, মানে কোন চাবি দিয়ে বন্ধ করা হয়েছে, সাইফার টেক্সটটাকে কোন চাবি দিয়ে এনক্রিপ্ট করা হয়েছে, সেই চাবিটা আমরা বেসিক্যালি খুঁজতে চাইছি বা সেই চাবিটার প্রপার্টি আমরা দেখতে চাইছি। এখানে এটাই বলবো যে আমরা বেসিক্যালি ওই চাবিটার প্রপার্টি দেখতে চাইছি, যে প্রপার্টিটা বেসিক্যালি আমার জানতে পারলে আমার অ্যালগোরিদমের যে উইকনেস, আমার যে অ্যালগোরিদমের যে ড্রব্যাক, সেগুলো জানা যাবে, ঠিক আছে? তাহলে আমাকে বেসিক্যালি একটা অ্যালগোরিদমের ম্যাথমেটিক্যাল প্রপার্টি আমাকে বেসিক্যালি দেখতে হচ্ছে, জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে, স্টাডি করতে হচ্ছে। ক্রিপ্টো অ্যানালিটিক অ্যাটাক সেটাই বলছে যে আমরা এখানে বেসিক্যালি এইগুলোই ইন্সপেক্ট করব। এবং এখানে একটা কথা বলেছে দেখবি, যে বলেছে and aims at finding distinguishers of the output distribution of cryptographic algorithm from uniform distribution। তার মানে কি?
এই কথাটা মানেটা কি? এই কথাটা মানে হচ্ছে এটাই যে তুই একটা সেট অফ ইনফরমেশন তুই দিচ্ছিস, সেখান থেকে তোর যে আউটপুটটা আসছে সেই আউটপুটের যে যে ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট ইনপুট, সেই ভ্যারিয়েশন গুলোকে তোকে স্টাডি করা, তোকে ইন্সপেক্ট করা যে কি ভ্যারিয়েশন হচ্ছে, কোথায় তোর চেঞ্জেসটা হচ্ছে বা কি চেঞ্জেস গুলো হচ্ছে আমার আউটপুটে। যখন আমি একটা সেট অফ টেক্সট বা সেট অফ বাঞ্চেস অফ ইনফরমেশন দিচ্ছি ফর এনক্রিপশন, তখন আমার কোথায় কোথায় চেঞ্জেসটা হচ্ছে সেটাকে আমার বেসিক্যালি স্টাডি করা। ঠিক আছে, তো সেটা স্টাডি করছি বলে তবেই আমার এখানে আমি বুঝতে পারছি যে কোথায় কোথায় কি চেঞ্জেস হচ্ছে। তো এইগুলোর কাজই হচ্ছে ক্রিপ্টোনাইটিকের কাজ। প্রথম এই যে ফার্স্ট যেটা অ্যাটাকটা করছিস, ঠিক আছে, এই অ্যাটাকটা বেসিক্যালি কিন্তু আমার ইনফরমেশনকে নিয়ে অত বেশি গুরুত্ব দিচ্ছে না, এটা বেশি গুরুত্ব দিচ্ছে হচ্ছে আমার মেকানিজমকে নিয়ে। আমার মেকানিজমটা কি ঠিকঠাক আছে, আমি যে মেকানিজমটা ইউজ করছি সেই মেকানিজমে কতটা রিলায়েবল, কতটা ভালো, সেইটা আমার বেসিক্যালি এখানে চেক করা হচ্ছে উইথ রেসপেক্ট টু সাইফার টেক্সট। সাইফারটা নেওয়া হচ্ছে, সাইফার টেক্সটগুলোকে নেওয়া হচ্ছে, নিয়ে সেই সাইফার টেক্সটে স্টাডি করে তার যে কি, মানে যে কি দিয়ে বা যেভাবে আমি মেকানিজম বা লজিক, যে লজিক আমি এটাকে এনক্রিপ্ট করেছিলাম সাইফার টেক্সটে, সেই এনক্রিপশন যে টেকনিক বা লজিকটাকে স্টাডি করা হচ্ছে এখানে। এবং তুই দেখবি নিচে লাস্টে একটা কথা বলেছি আমি এক্ষুনি, যে অ্যান অ্যাটাক ইজ সেড টু বি সাকসেসফুল। ঠিক আছে, কখন বলবো, যখন আমার ওই কিটাকে যখন আমি গেস করছি, সেই গেসিং এর যে কমপ্লেক্সিটি যেন আমার ব্রুট ফোর্স সার্চের কমপ্লেক্সিটি থেকে কম হয়। কি বলেছি, যে an attack is said to be theoretically successful if guessing complexity is less than the brute force search complexity. গেসিং কমপ্লেক্সিটি মানে কি, মানেটা কি, মানে তুই কতবার কতবার তুই গেস করেছিস, করার পর তুই জানতে পেরেছিস যে কিটা কি, বা তুই ঠিক মতো বুঝতে পেরেছিস যে কিটা কি, তুই কতবার গেস করার পর তুই জানতে পারছিস যে কিটা কি। আর ব্রুট ফোর্স সার্চটা কি, ব্রুট ফোর্স সার্চ মানে জেনে রাখ হচ্ছে তুই সমস্ত কম্বিনেশন চেক করছিস, মানে তুই সমস্ত কম্বিনেশন মানে হচ্ছে তোর যত কম্বিনেশন হতে পারে ওই কিটাকে ব্রেক করার জন্য বা সাইফারটাকে ব্রেক করার জন্য, তুই অল পসিবল কম্বিনেশন তুই যদি চেক করিস, তখন তাকে বলা হয় ব্রুট ফোর্স, তখন তাকে বলা হয় ব্রুট ফোর্স মেথড। ইফ ইউ চেক অল অফ দ্য কম্বিনেশন পসিবল টু পসিবল ফর দ্যাট পার্টিকুলার সাইফার টেক্সট, মানে তুই ওই সাইফার টেক্সটের রেসপেক্টে যতগুলো মেথড বা যতগুলো মেকানিজম হয় পসিবল, তুই সব ভাবে তুই চেক করছিস যে কোন মেকানিজম দিয়ে এটা করেছে, তাকে বলা হচ্ছে তোর ব্রুট ফোর্স। আর গেসিং কমপ্লেক্সিটি মানে হচ্ছে ধর তুই ব্রুট ফোর্সে তো প্রচুর মেথড আছে, এবার ধর তুই ধর 5টা মেথড অ্যাপ্লাই করার পরই তখন সঙ্গে সঙ্গে তুই পেয়ে গেছিস হচ্ছে তোর ওই সাইফার টেক্সটটা বা তোর ওই কিটা পেয়ে গেছিস। মানে তোকে একটা টেক্সট দেওয়া হয়েছে, এবার তুই গেস করছিস যে আচ্ছা এটা এই টেক্সটটাকে আমরা এইভাবে তার মানে করেছি, করে দেখি তো, মানে তুই বা ম্যাথামেটিক্সে ক্যালকুলেশন করছিস, করে 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 দেখছিস যে কোনটা হয়েছে। এবার ধর তুই ব্রুট ফোর্স মানে হচ্ছে ফর এক্সাম্পল ধর আমি বললাম এই অঞ্জনি যে ওয়ার্ডটা আছে, এই অঞ্জনি ওয়ার্ডটাকে তুই এনক্রিপ্ট করেছিস যে এই নামটা এইটা দিয়ে। ঠিক আছে, অঞ্জনি ওয়ার্ডটা এনক্রিপ্ট হয়েছে এইটা দিয়ে, এই ওয়ার্ডটা দিয়ে, ফ্রাউটিক ফ্রাউটিক ওয়ার্ডটা দিয়ে এনক্রিপ্ট করা হয়েছে। এবার কথা হচ্ছে তুই যখন ফ্রাউটিক ওয়ার্ডটা দেখছিস, তখন তোকে বেসিক্যালি কি করতে হচ্ছে, তোকে বেসিক্যালি স্টাডি করতে হচ্ছে যে ফ্রাউটিক ওয়ার্ডটা যে এনক্রিপশন হয়েছে তার জন্য কোন কি ইউজ করেছে, কোন কি মানে কোন চাবিটা দিয়ে আমি বন্ধ করেছি। আমি যদি চাবিটা জানতে পারি তাহলেই তো আমি এটা খুলতে পারবো, চাবি যদি জানতে পারি তাহলে তো খুলতে পারবো জিনিসটাকে, নাহলে তো খুলতে পারবো না। তাহলে এখানে কি গেস করছি, গেসটা করছি কিটা, চাবিটাকে গেস করছি, চাবিটা কি সেটা আমি জানতে চাইছি। তো এখানে যখন জানবো তখন এখানে জানার জন্য তো ডিফারেন্ট মেকানিজম আছে বা ডিফারেন্ট মেথড আছে, ডিফারেন্ট উপায় আছে। তাহলে আমি যদি সেই সমস্ত উপায় যদি কাজে লাগাই, তখন তাকে বলা হচ্ছে কি ব্রুট ফোর্স মেথড, ব্রুট ফোর্স সার্চ। ওকে, আর যদি সেই ব্রুট ফোর্স সার্চের মেথড অতগুলো কম্বিনেশন, মানে যতগুলো কম্বিনেশন আছে পসিবল, ততগুলো ইউজ না করে যদি আমি কম সংখ্যক কম্বিনেশন দিয়ে আমি যদি কিটাকে ব্রেক করতে পারি, তখন তাকে বলা হচ্ছে গেসিং কমপ্লেক্সিটি। তাহলে আমার অ্যাটাকটা কখন সাকসেসফুল হবে, যখন আমার গেসিং কমপ্লেক্সিটি কি হবে না, কম হবে, ইজ লেসার দ্যান দ্য ব্রুট ফোর্স সার্চ কমপ্লেক্সিটি। মানে ব্রুট ফোর্স সার্চ করলে যে টাইমটা লাগতো, আমি অনেক তার থেকে অনেক কম টাইমে আমি কিন্তু আমার এই সাইফার টেক্সটটাকে ব্রেক করতে পেরেছি। এবার তোরা আমাকে বল যে এখানটা ক্লিয়ার হলো কি হলো না, হলে বল, বা ডাউট থাকলে জিজ্ঞেস কর।
ব্রুট ফোর্সটা হচ্ছে বেসিক্যালি কি, ব্রুট ফোর্স মানে হচ্ছে আমার অল পসিবল কম্বিনেশন, ঠিক আছে, অল পসিবল কম্বিনেশন। ধর 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 তোর নাম আছে, ঠিক আছে, এটা তোর নাম। এবার আমি কি করেছি, আমি হচ্ছে এখানে একটা ক্রিপ্টোগ্রাফিক টেকনিক অ্যাপ্লাই করছি। কি টেকনিক আমি অ্যাপ্লাই করছি দেখ ভালো করে। টেকনিকটা হচ্ছে এরকম, আমি যেগুলো এই যে পাশাপাশি যে এটা আছে, লেটারগুলো আছে, সেগুলো তুমি অদল বদল করে দিচ্ছি, অদল বদল করে দিচ্ছি, ঠিক আছে, পাশাপাশি লেটারগুলো দেখ ভালো করে। ঠিক আছে, করে দিলাম। তাহলে এটা একটা পার্টিকুলার কি হতে পারে, এটা একটা পার্টিকুলার কি হতে পারে, কি মানে কি, আমি একটা মেকানিজম, টেকনিক, টেকনিক কি মানে হয় টেকনিক। তাহলে আমি তোর নামটাকে দেখ এখন আমি কিভাবে এনক্রিপ্ট করে দিলাম, আমি পাশাপাশি দুটো লেটারকে আমি এনক্রিপ্ট করে দিলাম, মানে অদল বদল করছি, মানে ইন্টারচেঞ্জ করে দিলাম। তো এটা একটা টেকনিক হতে পারে, ক্রিপ্টোগ্রাফি টেকনিক হতে পারে এটা একটা। ওকে, তাহলে এইবার ব্যাপারটা হচ্ছে এই যে আমি টেকনিকটা অ্যাপ্লাই করলাম, এটা একটা টেকনিক, বাট এরকম তো আরো অনেক টেকনিক আছে এনক্রিপশন করার জন্য। তাহলে আমার কথা হচ্ছে যে হ্যাকার, যে হ্যাকার বা যে হ্যাক করবে তাকে এইটা দেওয়া হবে, তাকে এইটা দেওয়া হবে, এই টেক্সটটা। এটাকে বলবো আমি কি টেক্সট, এটাকে বলবো হচ্ছে আমি সাইফার টেক্সট বলি, সাইফার টেক্সট, এটাকে আমি বলবো সাইফার টেক্সট। আর এটাকে কি বলবো, এটাকে আমি বলবো প্লেন টেক্সট, এটাকে আমি বলবো প্লেন টেক্সট, ঠিক আছে। প্লেন টেক্সট থেকে আমি সাইফার টেক্সটে কি করে আনলাম, না আমি ইন্টারচেঞ্জ করেছি, কি কিটা কি, এখানে কিটা হচ্ছে, এখানে কিটাকে কি আমরা লিখতে পারি, ইন্টারচেঞ্জ adjacent characters, interchange adjacent character, adjacent pair of character, এরকম লিখতে পারি, pair of character, এরকম এটা দুটো দুটো পেয়ার করে করে আমি ইন্টারচেঞ্জ করেছি। তাহলে এটা যে আমি কিটা হিসেবে ইউজ করেছি, তোকে তো এটা গেস করতে হবে, তোকে তো এটা গেস করতে হবে, তবে যা তুই এটাকে তুই এবার তুই যখন যা তুই পেলি, তুই যদি এটা গেস করতে পারিস, আচ্ছা এ তো এখানে ইন্টারচেঞ্জ করেছে, তাহলে এখানে তখন তুমি কি করবো, তখন আমি রিপিট করবো, কিভাবে করবো, আবার আবার তুই ওইটা ইন্টারচেঞ্জ কর, আবার তুই ইন্টারচেঞ্জ করলে কি পাবি, তাহলে আমি সাইফার টেক্সটটা কিসে নিয়ে এলাম, প্লেন টেক্সটে নিয়ে এলাম আবার। তাহলে আমাকে এটা গেস করতে হচ্ছে, আই হ্যাভ টু গেস দিস পার্টিকুলার টেকনিক। আমি যদি গেস করতে পারি তবে আমার অ্যাটাকটা সাকসেসফুল হয়েছে, মানে আমি বুঝতে পেরেছি তাহলে সাইফার টেক্সট কিভাবে কাজ করেছে বা কিভাবে কিটা আমার এনক্রিপ্ট করেছে, কিটা মানে প্লেন টেক্সটটাকে। আমি যদি কিটাকে বুঝতে পারি তাহলে তো আমার বেসিক্যালি আমি সাইফার টেক্সটটা বুঝতে পারবো যে কিভাবে এনক্রিপ্ট করা হয়েছে। এবার আমার কথা হচ্ছে এই যে এনক্রিপশনের জন্য তো অনেক মেকানিজম আছে, অনেক মেকানিজম আছে, তাহলে অনেক ভাবে আমি করতে পারি, ঠিক আছে, অনেক ভাবে আমার মিনিংফুল ওয়ার্ড আসতে পারে, ঠিক আছে, অনেক ভাবে মিনিংফুল ওয়ার্ড আসতে পারে আমার। তো সেই যে টেকনিক গুলো, তোকে তো সমস্ত টেকনিক তোকে যদি দেখতে হয়, if you have to go for all possible combination of techniques, if you have to go through all techniques to study this key, then I will say that brute force search, মানে এই পার্টিকুলার টেক্সটের রেসপেক্টে তুই ধর অনেক মেথড তুই সার্চ করছিস, যতগুলো মেথড পসিবল হয় বা টেকনিক হয়, তাহলে সেক্ষেত্রে তোর কমপ্লেক্সিটি বাড়ছে, কারণ তুই নানা রকমের টেকনিক অ্যাপ্লাই করছিস, নানা রকমের ভাবে তুই কিটাকে বোঝার চেষ্টা করছিস যে এইভাবে করেছে, এইভাবে করেছে, এইভাবে করেছে, এইভাবে করেছে। তাহলে সব রকম তুই করছিস যখন, তখন তাকে বলা হচ্ছে ব্রুট ফোর্স। তুই যখন সব রকম টেকনিক গেস করার চেষ্টা করছিস, দিয়ে করার চেষ্টা করছিস, তখন তাকে বলা হচ্ছে ব্রুট ফোর্স। এবার ধর ধর এই যে সাইফার টেক্সটটা আছে, এই সাইফার টেক্সটটা থেকে প্লেন টেক্সটে আসার জন্য আমার কাছে টোটাল ধরে নে তুই 100 খানা টেকনিক আছে, ধরে নে। তার মানে তুই যদি টোটাল 100 খানা টেকনিকই ইউজ করিস বা দেখিস, চেক করে দেখিস 100 খানা টেকনিক দিয়ে, তার মধ্যে একটা তো মিলবেই,
100 টেকনিক যদি 100 বার চেক করি তাহলে তো একটা তো হবেই, অবভিয়াসলি হবে। যদি তুই পুরো 100 খানা চেক করিস তখন তাকে বলা হবে ব্রুট ফোর্স সার্চ, কারণ তুই সমস্ত পসিবল কম্বিনেশন দিয়ে তুই দেখেছিস বা বার করার চেষ্টা করেছিস, তুই সমস্ত পসিবল কম্বিনেশন বা সমস্ত পসিবল টেকনিক ইউজ করার চেষ্টা করেছিস, করে তুই এই সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে আসার চেষ্টা করেছিস। ওকে, আর যদি তুই ওই সমস্ত টেকনিকের মধ্যে ধর হয়তো 20টা টেকনিক তুই ইউজ করছিস, এবার 20টা টেকনিক ইউজ করতেই তোর কিন্তু মাথাতে চলে এসছে, আচ্ছা তোর মাথাতে ধর তুই গেস করে ফেলেছিস হচ্ছে এইটা, আচ্ছা এইটা দিয়ে ইন্টারচেঞ্জ করে দেখি তাহলে তো হয়ে যাবে, তাহলে দেখি তখন তুই ধর গেস করছিস তুই আগে, মানে তোর যে নাম্বার অফ গেসেস সেটা নাম্বার অফ অল পসিবল কম্বিনেশন থেকে কম, তখনই আমি তাকে বলবো সাকসেসফুল অ্যাটাক, তখন আমি তাকে বলবো সাকসেসফুল অ্যাটাক। এবার তুই বল আমাকে, বুঝতে পারি? বল, এবার বল বুঝতে পারি। বল, ডাউট তাহলে জিজ্ঞেস কর, ডাউট তাহলে জিজ্ঞেস কর। বাকিরা সহেলি সতুল উপায় বুঝতে পারছিস কি বলবো? দেবো না, বুঝতে পারলি? তো ডাউট ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হয়েছে তো? আরো দেখতে হবে পরে, তো সব টেকনিকগুলো শুরু হয়েছে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা পার্টিকুলার ওয়ে যে আমি ইন্টারচেঞ্জ করলাম, কিটা করে করলাম। এবার হচ্ছে চলে আসছি হচ্ছে নন ক্রিপ্টোঅ্যানালিটিক অ্যাটাকস, ঠিক আছে? এবার হেডিং দিয়ে নন ক্রিপ্ট অ্যানালিটিক অ্যাটাকস, নন ক্রিপ্ট অ্যানালিটিক অ্যাটাকস। লিখবি যে these attacks, THEAC, হ্যাঁ, these attacks do not exploit, these attacks do not exploit the mathematical weakness of the cryptographic algorithm. These attacks do not exploit the mathematical weakness of the cryptographic algorithms. Do not exploit, 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 do not exploit the mathematical weakness, do not exploit the mathematical weakness, mathematical weakness of the cryptographic algorithms, of the cryptographic algorithms. But the three goals of security, but the three goals of security, but the three goals of security which are called but the three goals of security named security, তারপরে named, NAMED, named confidentiality, integrity and availability, but the three goals of security named, NAMED, named confidentiality, integrity and availability can be threatened by security attacks, can be threatened by this type of attacks, এরকম can be threatened by this type of attacks, can be threatened, বানানটা বলো, threatened বানানটা
THREATENED, threatened by this type of attacks. Full stop. ঠিক আছে, by this type of attacks. তার মানে নন ক্রিপ্টোনাইটিক অ্যাটাকস গুলো কিন্তু বেসিক্যালি ম্যাথমেটিক্যাল উইকনেস বার করার জন্য নয়, এটা কিন্তু অ্যাকচুয়াল ডেটাকে হার্ম করার জন্য কিন্তু এই অ্যাটাক গুলো করা হয়। মানে এটা কিন্তু অ্যাকচুয়াল ইনফরমেশনকে আমরা কিন্তু অ্যাটাক করছি। এখানে কিন্তু মাথায় রাখতে হবে ক্রিপ্টোনাইটিক অ্যাটাকস কিন্তু আমরা করছিলাম একটা অ্যালগরিদমের ড্রব্যাক, একটা অ্যালগরিদমের উইকনেস, একটা অ্যালগরিদমের ম্যাথামেটিক্যাল প্রপার্টি বা কিভাবে টেকনিকটা করছিলাম, মেকানিজমটা, সেটা বোঝার জন্য আমরা বেসিক্যালি ক্রিপ্টোনাইটিক অ্যাটাকসে গেছিলাম। ওখানে আমরা স্টাডি করছি একটা অ্যালগরিদম কতটা পাওয়ারফুল নাকি উইক, নাকি কি মিডিয়াম, না কিরকম, ওই অ্যালগরিদমের যে মেথড বা ওই অ্যালগরিদমের টেকনিক সেটা কি স্ট্রং টেকনিক নাকি সেটা কুইক টেকনিক, সেটা কি মিডিয়াম টেকনিক, কিরকম টেকনিক, তার কিরকম মেকানিজম, তার টাইম কত লাগছে কমপ্লেক্সিটি, তার স্পেস কত লাগছে কমপ্লেক্সিটি, ঠিক আছে, সেই সমস্ত কিছু অ্যানালাইসিস করছি কোথায়, ক্রিপ্ট অ্যানালিটিকে। whereas in নন ক্রিপ্ট অ্যানালিটিকে এখানে সব ম্যাথামেটিক্যাল এ নিয়ে স্টাডি করা হয় না, উইকনেস নিয়ে অ্যালগরিদম, এখানে ডেটাকে নিয়ে অ্যাটাক করা হয়। মানে এখানে হচ্ছে আমার ডেটার ওপর অ্যাটাক করা হচ্ছে, তাই এটা বেশি ডেঞ্জার, ওটা নয়। The number one attack, cryptanalytic attacks is not danger basically, কারণ ওখানে আমার ডেটাকে নিয়ে কোনো অত বেশি মাথা ব্যথা নেই, ওখানে দেখা হচ্ছে আমার ভালোর জন্য, ওই অ্যাটাক গুলো করা হচ্ছে ভালোর জন্য, যাতে আমি আমার অ্যালগরিদম গুলোকে আরো ভালোভাবে ডেভেলপ করতে পারি, আমার অ্যালগরিদম উইকনেস গুলোকে আমি খুঁজে পাই এবং সেগুলোকে নিয়ে আমি কাজ করতে পারি, উইকনেস গুলোকে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাকে মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে আমার কিন্তু ডেটার ওপর আমার আঁচ আসতে চলেছে, কারণ এখানে এই অ্যাটাক গুলো থ্রু দিয়ে আমরা বেসিক্যালি সিকিউরিটি যে গোল, তিনটে যে সিকিউরিটি গোল, সেই তিনটে সিকিউরিটি গোলকে অ্যাকচুয়ালি আমরা অ্যাটাক করে সেই সিকিউরিটি গোলগুলোকে আমরা বেসিক্যালি ভায়োলেট করতে চাইছি, ভায়োলেট করছে। এবার এটা কারা করবে, বেসিক্যালি হ্যাকাররা করবে, ওকে, বেসিক্যালি হ্যাকাররা করবে। তো এই ক্ষেত্রে আমার কিন্তু মাথায় রাখতে হবে এই অ্যাটাকগুলো কিন্তু বেশি ভয়ঙ্কর দেন ক্রিপ্ট অ্যানালিটিক অ্যাটাক, ঠিক আছে। তো এবার একটা কাজ করবি, এবার তোরা এখানে একটা কিছু চাটপাট করতে হবে না, আমি এই যে তিনটে সিকিউরিটি গোল, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং হচ্ছে আমার অ্যাভেলেবিলিটি, এই তিনটে গোলের রেসপেক্টে কি কি অ্যাটাক আছে তাদের সম্বন্ধে 2-3 লাইন লেখাচ্ছি এবং বোঝাচ্ছি, ওকে। তার আগে তোরা বল, নন ক্রিপ্টোনাইটিক অ্যাটাকটা ব্যাপারটা বুঝতে পেরেছিস কি, জিনিসটা ব্যাপারটা বুঝতে পেরেছিস যে এখানে আমার কিন্তু ডেটার উপর অ্যাটাক করা হচ্ছে, এটা বল, এটা বুঝতে পেরেছিস? বল, এটা বুঝতে পেরেছিস কিনা বল, অঞ্জনি বুঝতে পারছিস তুই? ওকে, এই এটা ক্লিয়ার তো, নন ক্রিপ্টোনাইটিকটা ক্লিয়ার তো, বেসিক্যালি এখানে কিছুই তেমন নেই, এটা হচ্ছে সেই অ্যাটাকগুলো যেগুলো আমাদের মেনলি হার্ম অ্যাকচুয়ালি যেটা আমাদের হয় কার, ঠিক আছে। আর এগুলোই হচ্ছে তোর, হ্যাঁ বল। আমরা যে হ্যাকিংটা করি সেটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং করি, ঠিক আছে। এথিক্যাল হ্যাকিংটা হচ্ছে ক্রিপ্টোনাইটিক অ্যাটাকস,
এথিক্যাল হ্যাকিং যেটা করি আমরা সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক অ্যাটাকসের মতো করি বেসিক্যালি, ঠিক আছে? সেটা সাইবার ক্রাইম নয়। এথিক্যাল হ্যাকিং ইজ নট সাইবার ক্রাইম, এথিক্যাল হ্যাকিং ইজ নট আ ক্রাইম, ঠিক আছে? এথিক্যাল হ্যাকিং করা হয় ফর বেটারমেন্ট অফ দ্য অ্যাপ্রোচ, এথিক্যাল হ্যাকিং করা হয় ফর বেটারমেন্ট অফ দ্য অ্যাপ্রোচ। আমি যে টেকনিকটা ইউজ করছি সেই টেকনিকটা কি স্ট্রং এনাফ, এই টেকনিকটা কি স্ট্রং এনাফ যে আমি সেটাকে নিয়ে কাজ করতে পারি, সেটাকে নিয়ে আমি ডিল করতে পারি, এটা কিন্তু স্ট্রং এনাফ? তা তো না, সেটা তো আমাকে দেখতে হবে, স্টাডি করতে হবে। তো আমি যে ব্যাংকে একটা অ্যালগোরিদম, ধরো আমি ব্যাংকের কথা বলছি, ব্যাংকের ক্ষেত্রে এই যে সফটওয়্যারটা ইউজ করা হচ্ছে ব্যাংকিং সফটওয়্যার, বা অনলাইনে যে আমি এই যে অনলাইন এসবিআই খুলছি বা অনলাইন ইউবিআই খুলছি বা অনলাইন পিএনবি খুলছি, তাহলে এখানে যে আমি ব্যাংকের যে অ্যাকাউন্ট আমি যে দেখছি, ঠিক আছে? তাহলে এখানে তুই ফর এক্সাম্পল এখানে তুই গেলি, এখানে তুই যে অনলাইন এসবিআই ইউজ করছিস, এমনি তো আর করবি না। তাহলে অনলাইন এসবিআই যখন তুই ইউজ করছিস তখন তো তুই এখানে ঢুকছিস, তাহলে এই যে সাইটটা তুই ইউজ করছিস, এই সাইটে তুই যে ট্রানজাকশন করছিস, অনলাইন ব্যাংকিং এর যে ট্রানজাকশন করছিস, ওকে, তা সেই ট্রানজাকশনটা তোকে তো সিকিউর হতে হবে। এবার সিকিউর হতে হবে মানে কি, দেখতে হবে যে সেই এই যে সফটওয়্যার বা এই যে সিস্টেম, এই সিস্টেম আমার যখন আমি কোনো ট্রানজাকশন করব, আমার ডেবিট কার্ড ইনফরমেশন, আমার ক্রেডিট কার্ড ইনফরমেশন, আমার যাবতীয় সবকিছু বেসিক্যালি যেন সিকিউর থাকে। এই জন্যই তো বলা হয় যখন আমরা এখানে লগ ইন করি কোনো ব্যাংকিং অ্যাকাউন্টে, সবসময় কেন বলা হয় যে যে যখন আমাদের লগ ইন করতে হবে তখন আমাদের বলা হয় যে এখানে যে ভার্চুয়াল কিবোর্ড ইউজ করতে, এই এনাবেল ভার্চুয়াল কিবোর্ড কেন বলে? তার কারণটা হচ্ছে কি, অনেক ক্ষেত্রে কি হতে পারে, তোর যে সিস্টেম আছে, তোর যে কম্পিউটার সিস্টেম, তোর অজান্তে তোর কম্পিউটার সিস্টেমের মধ্যে কিন্তু অনলাইনে কোনো সাইট তুই ধর ভিজিট করছিস, সেখান থেকে ধর কোনো একটা ভাইরাস ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? এবার সেই ভাইরাস যদি ডাউনলোড হয়ে যায় তোর কম্পিউটারে, সেক্ষেত্রে তোর কি হবে? সেক্ষেত্রে তোর কিন্তু সেই ভাইরাসটা কিরকম হতে পারে, ভাইরাস ধর কি লগা, ঠিক আছে? কি লগার মানে কি, কি লগার ভাইরাস মানে বেসিক্যালি হচ্ছে তুই যে কি স্ট্রোক গুলো দিচ্ছিস, ও ওই কি স্ট্রোক গুলোকে কিন্তু ব্যাক এন্ডে কোনো একটা ফাইলের মধ্যে রেকর্ড করছে। তুই যে কি স্ট্রোক গুলো দিচ্ছিস সেই কি স্ট্রোক গুলো কিন্তু ব্যাক এন্ডে কোনো একটা ফাইলের মধ্যে ধর রেকর্ড করছে, এবং ওই ভাইরাসটা তোরই অজান্তে ওই যে রেকর্ড করা ফাইলটাকে ও কিন্তু ওর যেখানে পাঠানোর কথা, মানে ধর একটা অন্য জায়গায় পাঠানোর কথা, অন্য সাইটে, অন্য সার্ভারের কাছে বা অন্য অ্যাড্রেসে পাঠানোর কথা, সেটা কিন্তু পাঠিয়ে দিচ্ছে। ওকে, তোর অজান্তেই কাজটা হয়ে যাচ্ছে, তুই জানতেও পারছিস না যে তোর তোর তুই জানতেও পারছিস না যে তোর মেশিনে একটা কি লগার ভাইরাস আছে, সেই ভাইরাসটা তোর কি স্ট্রোক গুলোকে তোর বেসিক্যালি রেকর্ড করছে, এবং তুই যাই ক্লিক কিবোর্ড থেকে টাইপ করছিস সেটা তো রেকর্ড হয়ে যাচ্ছে। এবার ধর অনেকটা রেকর্ড করেছে ধর, ঠিক আছে? তাহলে এবার তুই ধর ওই যখন রেকর্ড করা হচ্ছে তখন ধর তুই ব্যাংকে লগ ইন করেছিস, সেই সময় লগ ইন করেছিস, তোর কিবোর্ডে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিস, ঠিক আছে? তাহলে ওই যে তোর ফাইলের মধ্যে ওই সমস্ত কিছু রেকর্ড হয়েছে, তো প্রত্যেকটা নাম্বার প্রত্যেকটা ক্যারেক্টার রেকর্ড হয়েছে। তাহলে ওই ফাইলটা যদি তোকে এখন পাঠিয়ে দেওয়া হয় হচ্ছে একে, ওই সার্ভার কাছে যদি পাঠিয়ে দেয় প্রোগ্রামটা, যে ভাইরাস নাম ডাউনলোড হয়েছে, ব্যাপারটা দেখ, এখানে তো প্রোগ্রাম নিজে থেকে কাজ করছে, the program will run automatically, okay, no human intervention is needed, no human intervention is needed, the program can run automatically, and the program already know that where this log file should be sent, the program knows that where this log file should be sent। এবার যে অ্যাড্রেসে চলে গেল লগ ফাইলটা, যেখানে চলে গেল লগ ফাইলটা, যে পার্টিকুলার লোকের কাছে চলে গেল, সেই লোকটা কি করবে, সেই লোকটা তোর লগ ফাইলটাকে ও একটা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদমের মধ্যে দিয়ে দেবে। আমি তোর কথা বলছি, দিয়ে দিল, সেই অ্যালগরিদম কি কাজ করবে, সেই অ্যালগরিদম ওই লগ ফাইল থেকে মিনিংফুল ওয়ার্ড গুলোকে বার করে নেবে, সেই অ্যালগরিদম ওই লগ ফাইল থেকে মিনিংফুল ওয়ার্ড গুলোকে বার করে নেবে। এবার ধর সেক্ষেত্রে তোর যে ইউজার নেম, সেই ইউজার নেম সে পেয়ে যেতে পারে যখন তোর অ্যালগরিদম কাজ করছে, কারণ অ্যালগরিদম কি করবে, সে তো প্রোগ্রাম, সে তো মানে মুহূর্তের মধ্যে ওই লগ ফাইল থেকে ও সার্চ করে বার করে ফেলবে মিনিংফুল ওয়ার্ড গুলো। এবার তুই বলি যে স্যার মিনিংফুল কি করে বার করবে, ও কি করে জানে না কোনটা মিনিংফুল, কম্পিউটার জানে না কোনটা মিনিংফুল, কি বলবি এটা? ব্যাপারটা হচ্ছে কি, এক্ষেত্রে কি করা থাকে, এক্ষেত্রে বিভিন্ন রকমের যে ডিকশনারি থাকে না, ডিকশনারি যে ভ্যালিড যে ওয়ার্ড গুলো বা মিনিংফুল যে ওয়ার্ড গুলো, সেগুলো ওরা একটা ফাইলে স্টোর করে রাখে আগে থেকে, মানে বিভিন্ন রকম ডিকশনারিতে ওয়ার্ডে স্টোর করে রাখে। তার ফলে কি হয়, তার ফলে ওই যে ওদের কাছে যে ভ্যালিড ওয়ার্ড বা একটা মিনিংফুল ওয়ার্ডের যে ডিকশনারি থাকছে,
ওই ওদের যে অ্যালগোরিদম ওই মিনিংফুল ওয়ার্ড গুলোকে বেসিক্যালি ওখান থেকে কম্পেয়ার করে করে চেকিংটা করে অ্যাকচুয়ালি। মানে তুই যে লগ ফাইলটা পাঠানো হলো এখান থেকে, তোর যে লগ ফাইলটা পাঠানো হলো তোর মেশিন থেকে, সেই লগ ফাইলটা পৌঁছলো তো ওখানে। এবার এই লগ ফাইলের মধ্যে কোনগুলো মিনিংফুল ওয়ার্ড যদি আমাকে জানতে হয়, যদি আমাকে জানতে হয় যে এই লগ ফাইলের মধ্যে কোনগুলো মিনিংফুল ওয়ার্ড, তাহলে কি করতে হয়, তাহলে বেসিক্যালি আমাদেরকে আগে থেকে একটা ডিকশনারি রাখতে হবে, যে ডিকশনারিতে মিনিমাম মিলিয়নস বা থাউজেন্ডস অফ ওয়ার্ডস অলরেডি আছে, মিনিংফুল ওয়ার্ড। তাহলে আমার অ্যালগোরিদম ওই ডিকশনারি যে ফাইলটা আছে যেখানে আমার অনেকগুলো মিনিংফুল ওয়ার্ড আছে, 1000, 10,000, 1 লাখ মিনিংফুল ওয়ার্ড আছে, সেই 1 লাখ মিনিংফুল ওয়ার্ড এর সাথে কম্পেয়ার করবে তোর এই লগ ফাইলটা। এবার সবসময় যে পুরো পেয়ে যাবে তা কিন্তু নয়, বাট অনেক ওয়ার্ডই পাবে, অনেক ওয়ার্ডই পাবে। এবং তার মধ্যে ধর কোনো একটা পার্টিকুলার পাসওয়ার্ডও পেয়ে যেতে পারে, ব্যাংকিং সেক্টরে পাসওয়ার্ড পেয়ে যেতে পারে বা ইউজার নেম পেয়ে যেতে পারে। ঠিক আছে, এটা তোকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এবার আমাকে বল যে ব্যাপারটা বুঝতে পারলি কি। বাকি বাকিরা বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইছি, এটা কি বলতে চাইলাম সেখানটা? ঠিক আছে, চল এবার হেডিং এ তোরা হচ্ছে attacks threatening to availability, attacks threatening to availability. Okay, attacks threatening to availability, এটা হেডিং দে, দিয়ে লিখবি কি বললাম, attacks threatening to availability, তাই বললাম তো। দেখ তো তাই বললাম কি, ভুলেও যাচ্ছি কি বলছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এটা আন্ডারে লিখবি যে ডিনায়াল অফ সার্ভিস, ডিনায়াল অফ সার্ভিস, ডিনায়াল অফ সার্ভিস, DENIAL, ডিনায়াল অফ সার্ভিস, ডিনায়াল অফ সার্ভিস। হ্যাঁ মানে হচ্ছে এটা একটা অ্যাটাক, এটা একটা অ্যাটাকের নাম, বুঝতে পারলি? এটা একটা অ্যাটাকের নাম, যে অ্যাটাকটা করা হচ্ছে ওই অ্যাভেলেবিলিটিকে থ্রেট করার জন্য। মানে অ্যাটাকস থ্রেটনিং টু অ্যাভেলেবিলিটি মানে কি, এই অ্যাটাকটার ফলে আমার অ্যাভেলেবিলিটিটা নষ্ট হচ্ছে, ওর যে ফিচার্সটা নষ্ট হচ্ছে, ওর যে ব্যাপারটা নষ্ট হচ্ছে, ওটা থ্রেটনিং এ পড়ে যাচ্ছে। ঠিক আছে, ওই যে সিকিউরিটি গোলটা ওটা আমার থ্রেটনিং এর মধ্যে পড়ছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে, এটা একটা অ্যাটাকের নাম। হ্যাঁ, ডিনাইয়াল অফ সার্ভিস, ডিনাইয়াল অফ সার্ভিস কিরকম জিনিসটা তাহলে দেখাই, না দেখলে বুঝতে পারবি। ডিনাইয়াল অফ সার্ভিস, this is a very common attack, this is a very common attack, this is a very common attack which may slow down, which may slow down or totally interrupt the service of a system, which may slow down or totally interrupt the service of a system, the service of a system, full stop. The attacker can use several strategies, the attacker can use several strategies to achieve this, the attacker can use several strategies to achieve this. For example, an attacker
may send an attacker may send so many bogus requests, so many bogus, bogus. For example, an attacker may send so many bogus requests to the server that the server crashes down due to heavy load. Or an attacker might intercept and delete the server response to a client. Or the attacker might intercept and delete a server's response to a client. কমা দিয়ে লিখবি making the client to believe that the server is not responding full stop. Or an attacker আচ্ছা full stop দিস না, full stop না দিয়ে ওখানে or লেখ। Or an attacker might delete the request from the client which are being sent to the server which are being sent to the server. As a result, causing the client to send the request for many times. And overload the system. ঠিক আছে, এটা হচ্ছে ডিনাইয়াল অফ সার্ভিস অ্যাটাক। ডিনাইয়াল অফ সার্ভিস মানে হচ্ছে তোর অ্যাটাকার জেনারেলি তোর যে ইনফরমেশন তুই এক্সচেঞ্জ করছিস সেই ইনফরমেশন কোনো ড্যামেজ করছে না, সেই ইনফরমেশন রিড করছে না, সেই ইনফরমেশন কোনো হ্যাক করে নিচ্ছে। ও কি করছে, ও সার্ভিসটাকেই আনঅ্যাভেলেবল করে দিচ্ছে। মানে তুই ধর কোনো একটা পার্টিকুলার সাইট থেকে সার্ভিস নিচ্ছিস,
সেই সাইট থেকে যখন তুই সার্ভিসটা নিচ্ছিস তখন তুই সেই সাইটে কি করবি, রিকোয়েস্ট পাঠাবি। আর তুই তো ক্লায়েন্ট, তোকে রিকোয়েস্টটা তুই কাকে পাঠাবি, পাঠাবি যে সার্ভারকে। ফর এক্সাম্পল ধর তুই google.co.in এ কোনো সার্চ করছিস, ঠিক আছে, google.co.in এ কোনো সার্চ করছিস, তাহলে সেক্ষেত্রে গুগলের সার্ভারটা কি করবে, রেসপন্স দেবে। You are a client and you are requesting some page, or you are searching, or you are browsing something through google.co.in, মানে from Google server. So Google server, what will Google server do? Google server will search for the pages and return the response to you so that you can see the responses. Whenever I am searching something here, okay, in google.co.in, for example আমি এখানে google.co.in লিখলাম, তো কি হবে যে এখানে যখন আমি যাবো google.co.in এ, তো এখানে আমি যখন কোনো সার্চিং করছি, কিছু যদি সার্চিং করি, তো সেক্ষেত্রে সেই সার্চিং এগেইনস্ট আমাকে একটা রেজাল্ট দেবে, তো একটা রেজাল্ট দেবে। তো এই যে রেজাল্টটা দিচ্ছে এটা কি, এটা হচ্ছে রেসপন্স। আমি সার্চিং করলাম তাহলে সেটা কি, এটা হচ্ছে রিকোয়েস্ট। তাহলে আমি রিকোয়েস্ট করছি সার্ভারের কাছে, সার্ভার আমাকে রেসপন্স দিচ্ছে, তাহলে সার্ভার আমাকে কি করছে, সার্ভিস দিচ্ছে। তাহলে আমার যদি সার্ভারটাই আনঅ্যাভেলেবল হয়ে যায়, তাহলে কে আমাকে রিকোয়েস্টটা, কে আমাকে রেসপন্স দেবে, কি আর হবে, রিকোয়েস্ট পাঠিয়ে বা কি হবে, আর রেসপন্স দিবা কোথায় পাবো, পাবো কি রেসপন্স, পাবো না। যেরকম ধর হচ্ছে ধর আমি তোকে বলতে পারি হচ্ছে ধর যখন তোরা রেজাল্ট দেখিস wbresult.nic.in, দেখিস তো তোরা, ওকে, ক্লাস 12 এর রেজাল্ট, ক্লাস 11 এর রেজাল্ট দেখিস তো। তো সেই সময় যখন ওই ওয়েবসাইটে তোরা সবাই মিলে লগইন করছে, তো 1 লক্ষ 2 লক্ষ লোক লগইন করছে, 3 লক্ষ লোক লগইন করছে একসাথে, তার মানে ওই 3 লক্ষ রিকোয়েস্ট আমার সার্ভার কাছে যাচ্ছে, 3 লক্ষ রিকোয়েস্ট, মানে বুঝতে পারছিস তুই, 3 lakhs রিকোয়েস্ট আমার চলে যাচ্ছে হচ্ছে সার্ভারের কাছে। তাহলে সেই সার্ভার যদি সেরকম ক্যাপেবল না হয়, তাহলে ও 3 লক্ষ রিকোয়েস্ট যখনই ওর কাছে আসবে, তো সার্ভার তো মানে হ্যাং করে যাবে, সার্ভার সঙ্গে সঙ্গে সার্ভার অ্যাপ্লিকেশন ডাউন হয়ে যাবে, এবং অ্যাপ্লিকেশন ডাউন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোর কি দেখাবে, সার্ভার ইজ নট অ্যাভেলেবল বা সার্ভিস ইজ নট অ্যাভেলেবল দেখাবে। তাহলে তুই তখন কি হবে, তুই তখন ওই সার্ভিসটা পাচ্ছিস না, দ্য ইনফরমেশন ইজ unavailable, the information is not available, the information is unavailable due to the server crash, or server down, okay। তো বেবি সার্ভার ডাউন হয়, সার্ভার অনেক সময় ডাউন হয়। এই ধর গুগল পেতে যখন আমরা কাজ করি, তখন গুগল পেতে কাজ করতে গিয়ে দেখি আমরা ব্যাংকে সার্ভার ডাউন থাকে অনেক সময়, আমাদের বলে কি যে এখন পেমেন্ট করবেন না, এখন ব্যাংকের সার্ভার ডাউন আছে। কেন ডাউন আছে, মানে কি হয়, অনেক রিকোয়েস্ট আসছে, ব্যাংকের সার্ভার তো সবাই অ্যাক্সেস করছে, এখন তো প্রত্যেকে অনলাইন ব্যাংকিং করে, তাহলে এত লোক যদি অনলাইন ব্যাংকিং এ ব্যাংকের সাইটে যদি হিট করে, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছিস যে কতগুলো লোককে রেসপন্স দিতে হচ্ছে পুরো ইন্ডিয়া জুড়ে, বা আউটসাইড অফ ইন্ডিয়া, সেটাও হতে পারে, আউটসাইড অফ ইন্ডিয়া থেকেও রিকোয়েস্ট আসতে পারে। তাহলে সেক্ষেত্রে এই এত রিকোয়েস্ট যদি তোর আমার আসে সার্ভারের কাছে, সার্ভার যদি হ্যাং করে যাবে, তাহলে এবার সার্ভার সেইভাবেই ক্যাপেবল থাকে, ঠিক আছে, হ্যাং করবে না, তার কারণ হচ্ছে আমরা সেইভাবেই তৈরি করা হয় যে লোড, যাতে অনেক লোড দিলেও সার্ভার যাতে ঠিক থাকে। এবার কথা হচ্ছে এক্ষেত্রে ডিনাইয়াল অফ সার্ভিসের ক্ষেত্রে কি করা হচ্ছে না, অ্যাটাকার কি করছে, অ্যাটাকার তুই রিকোয়েস্ট পাঠাচ্ছিস, তো তোর যে রিকোয়েস্টের এগেইনস্টে যে রেসপন্সটা সার্ভার পাঠাচ্ছে, ওকে, তোর রিকোয়েস্টের এগেইনস্টে যে রেসপন্স সার্ভার পাঠাচ্ছে, সেই রেসপন্সটা মাঝপথে ওই অ্যাটাকারটা কি করছে, ডিলিট করে দিচ্ছে, মানে ওই রেসপন্সটা তোর কাছে আসতে দিচ্ছে না, the response is not coming to you, okay, actually the attacker in between the transmission, it will delete the response, or it will delete the request, and what happens is that the client will assume that the server is not responding, okay, server is not responding, and it will send so many requests, okay, so many requests, ঠিক আছে, রেসপন্স আসছে, তখন তুই কি করবি, তুই বারবার ট্রাই করে যাবি, মানে বারবার তুই হিট করছিস, তুই সার্ভার বারবার ট্রাই করছিস, মানে তুই বারবার সার্ভারকে হিট করছিস, তাহলে তোর এগুলো তো বেকার হিট করা হচ্ছে, কারণ ওই কোন রিকোয়েস্টে পৌঁছচ্ছে না আলটিমেটলি, কারণ মাঝপথে তোর অ্যাটাকার বসে আছে, সে অ্যাটাকার কি করছে, তুই রিকোয়েস্ট পাঠাচ্ছিস, সে রিকোয়েস্টটা ডিলিট করে দিচ্ছে, তাহলে রিকোয়েস্টটা সার্ভার কাছে পৌঁছচ্ছেই না, তাহলে সেক্ষেত্রে তোর তো কাছে তুই যে সার্ভিসটা চাইছিস এখন, সেটা আনঅ্যাভেলেবল, তো সেটাই বলা হচ্ছে ডিনায়াল অফ সার্ভিসের ক্ষেত্রে। এবার বল বুঝতে পারলি কিনা। না, এটা এখানে তো অ্যাটাকারের প্রবলেম না, তো এখানে অ্যাটাকার কোনো প্রবলেম হচ্ছে না, অ্যাটাকার তো ইচ্ছে করে করছে, ও
প্রবলেম তো তোর আর অর্গানাইজেশন যে তোকে সার্ভিস দিচ্ছে তাদের প্রবলেম আর তোর প্রবলেম। তুই তুই সার্ভিসটা পাচ্ছিস না, তোর প্রবলেম আর ওই অর্গানাইজেশনের প্রবলেম, যে 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 তোকে সার্ভিসটা দিচ্ছে, মানে ব্যাংকের প্রবলেম, তাই না? ব্যাংকের সার্ভারটা যদি ক্র্যাশ করে দেওয়া হয় এইভাবে লোড দিয়ে, মানে ধর বোকাস রিকোয়েস্ট পাঠিয়ে, ঠিক আছে, এত বোকাস রিকোয়েস্ট পাঠাচ্ছে, ক্র্যাশ করে দিল, তাহলে সেক্ষেত্রে তো ব্যাংকের লোকদের আবার ঝামেলা বেড়ে গেল, তাকে ঠিক করতে হবে, তাই না? তাকে ঠিক করতে হবে, তার সেটা ডাউন হয়ে গেছে সার্ভারটা, তাদের তাদের তো ক্ষতি, আর তোরও তো ক্ষতি, কারণ তুই তো, তোর তো তখন ব্যাংকে কাজ পাচ্ছিল, তুই তো কাজটা করতে পারছিস না, তাই তোর ক্ষতি না? এটা হচ্ছে ডিনার অফ সার্ভিস, এটা হচ্ছে আনঅ্যাভেলেবল। না, লিংক নেই, কোনো ডাইরেক্ট লিংক নেই, ইন বিটুইন দ্য ট্রান্সমিশন হচ্ছে, ইন বিটুইন দ্য ট্রান্সমিশন কি হচ্ছে, তোর যে রিকোয়েস্ট পাঠাচ্ছিস, এই তো এখানে রিকোয়েস্ট পাঠাবি তুই কদিন পরে যখন আমরা এই পিএসপিটা করবো, তুই দেখতে পাবি রিকোয়েস্ট পাঠাচ্ছিস তুই সবার কাছে, you will send the request from HTML form, okay, that please register myself or register my data into database। এবার তোর সার্ভার কি করবে, তোর সার্ভার বেসিক্যালি হচ্ছে কি ওই রিকোয়েস্টটাকে নেবে, নিয়ে এটাকে ইনসার্ট করবে টেবিলের মধ্যে, ডেটাবেসের মধ্যে, ঠিক আছে। এবার এবং তারপর তুই কি করবি, তোকে একটা রেসপন্স পাঠাবে, ঠিক আছে, তোকে একটা রেসপন্স পাঠাবে, তুই সেই রেসপন্সটা দেখে খুশি হলি, হ্যাঁ আচ্ছা আমি লগ ইন করে ফেলেছি, ব্যাস আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, যেটা নর্মালি হয়, যেরকম নর্মালি কোনো সাইটে হয়, যেরকম ফেসবুকে হয়, টুইটারে হয়, যে কোনো জায়গাতে তুই ফেসবুকে সাইন আপ করছিস, সাইন আপ করার পর তোর হোম পেজটা খুলে যাচ্ছে, হোম পেজ খুলে তুই যেটা প্রোফাইল পিকচার সেট করছিস নর্মালি অ্যাকাউন্ট খুলে যাবে। তো এক্ষেত্রে তাহলে কি হলো, তাহলে এখানে তোকে কিন্তু সার্ভার রেসপন্স দিচ্ছে, আর মাথায় মনে রাখবি যে এইচটিএমএল এর ক্ষেত্রে যেরকম পেজ আমরা তৈরি করছি এখন, সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক পেজ, তাকে বলা হয় স্ট্যাটিক পেজ। স্ট্যাটিক মানে হচ্ছে কি, সবাই ওই একই পেজ দেখছে, ধর তুই যা দেখছিস অন্য লোকও তাই দেখছে, বাট ফেসবুককে ভাব ভালো করে, ফেসবুকে যখন তুই লগ ইন করিস, ফেসবুকে তোর যে পেজের ভিউ, যদি শতরূপা লগ ইন করে ওর আইডি দিয়ে, শতরূপা কি তোর পেজটাই দেখতে পাবে নাকি শতরূপা নিজের পেজটা দেখতে পাবে, সেটা আমার ভাষ্য ভালো করে কি হবে, ডিফারেন্ট দেখতে পাবে, তাহলে কি তার মানে কি, তার মানে ডাইনামিক, তার মানে রান টাইমে কাজটা করছো, তার মানে ওই পেজটা আমার রান টাইমে সার্ভার তৈরি করে দিচ্ছে, যেহেতু শতরূপা লগ ইন করছে, তাই শতরূপার যে টাইম লাইন, শতরূপার যে হোম পেজ, ওই অনুযায়ী ওর পেজটা তৈরি হচ্ছে, আর তুই যখন লগ ইন করছিস ফেসবুকে, তোর যে টাইম বা তোর যে টাইম লাইন, তোর যে হোম পেজ, সেই অনুযায়ী তোর পেজটা তৈরি হচ্ছে, তাহলে ডাইনামিক পেজ, ডাইনামিক ওয়েব পেজ, ওটাই আমাদের তৈরি করা কাজ, আমাদের লক্ষ্যটা হচ্ছে এরপরে ওটাই, এইচটিএমএল আসতে পারে। তো সেক্ষেত্রে এই যে ডাইনামিক পেজ তৈরি হচ্ছে, রেসপন্স যেটা আসছে, রেসপন্স সার্ভার থেকে রেসপন্সটা আসছে, তাহলে এই রেসপন্সটা যদি না আসে তাহলে তুই কি দেখবি, তুই দেখবি যে সার্ভার নট রিচেবল, তুই দেখবি সার্ভার নট রিচেবল, তুই দেখবি হচ্ছে an error occurred, cannot connecting to the server, cannot connect to the server, এখন দেখাবে এরকম মেসেজ দেখাবে তোকে, তাহলে সেক্ষেত্রে তোর কি হবে, তাহলে তুই তো সার্ভিসটা পাচ্ছিস না, সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল, ওকে, দ্যাট মিন্স দ্যাট ইজ আ ডিনায়াল অফ সার্ভিস। এক্ষেত্রে সবসময় তা হয় না, ব্যাপারটা হচ্ছে এটা কমন অ্যাটাক, একদম কমন অ্যাটাক, এটা অনেকে করে থাকে ইচ্ছে করে, মানে ইচ্ছে করে বোগাস রিকোয়েস্ট পার্টিকুলার কোনো সার্ভারে পাঠাচ্ছে, মানে কোনো একটা অ্যাটাকারের দল আছে, সেই দল কি করছে, তারা কম্পিউটার থেকে শুধুমাত্র সার্ভারে হিট করে যাচ্ছে, সমানে হিট করে যাচ্ছে, মানে মুহুর্মুহু হিট করছে, মুহুর্মুহু হিট করছে। এবার ধর ওরা এটা এই যে হিট করছে, এটা কিন্তু প্রোগ্রামের থ্রু দিয়ে করতে পারে চাইলে, এটাও কিন্তু ওরা প্রোগ্রাম লিখতে পারে, প্রোগ্রাম লিখে এই হিটটা করতে পারে, মানে হিউম্যান করলে তো দেরি হবে অনেক সার্চ করতে, বাট প্রোগ্রাম করলে তো অনেক তাড়াতাড়ি হয়। তো প্রোগ্রাম এমন ভাবে প্রোগ্রাম করেছে যাতে সার্চিংটা বারবার হচ্ছে, মানে বারবার ওই হিট করছে ওই সাইটে, ঠিক আছে, তারপরে কি হয়, তারপরে সার্ভার ওই অত রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারছে না, এবং তার ফলে সার্ভারটা ব্রেকডাউন করে দিচ্ছে। আর সার্ভার যদি ব্রেকডাউন হয়ে যায়, তাহলে এত যে তাদের ক্লায়েন্ট যারা সার্ভিসটা চাইছে, যাদের কাছে সার্ভিসটা, মানে যাদের কাছে তাদের ইনফরমেশনটা অ্যাভেলেবেল হওয়া দরকার, তাদের কাছে ইনফরমেশন অ্যাভেলেবল থাকছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যাভেলেবিলিটিটা থ্রেটিং হলো, তো থ্রেটিং হচ্ছে, তো কি বলা হচ্ছে, এই বাকিতে সবার ক্লিয়ার, এটা বল, বুঝতে পারলি কি, ঠিক। এবার চলে আসছে হচ্ছে নেক্সট হেডিং দিয়ে হচ্ছে attacks threatening to confidentiality, attacks threatening to confidentiality,
attacks threatening to confidentiality. Attacks threatening to confidentiality. Maybe there are two types of attacks. There are two types of attacks which can threaten. There are two types of attacks which can threaten the confidentiality, which can threaten the confidentiality of the information, which can threaten the confidentiality of information. ওটা ফুল স্টপ দিয়ে নাম্বার 1 হচ্ছে নাকি ট্রাফিক অ্যানালিসিস। নাম্বার 1 হচ্ছে নাকি ট্রাফিক TRAFFIC ট্রাফিক অ্যানালিসিস। ট্রাফিক অ্যানালিসিস লে Let's say an attacker may obtain different information, different additional information. An attacker may obtain different additional information by monitoring the online traffic. By monitoring the online traffic. An attacker may obtain some additional information by monitoring online traffic. Comma dile, although we have implement in Cypherment, although we have implement in Cypherment, although we have implement in Cypherment, মানে কি হবে স্পেলিংটা হবে ENCIPHER in Cypherment, accept MENT. Although we have implement encipherment of the data, although we have implement encipherment of the data, to make it as non-intelligible, to make it as non-intelligible, non-intelligible, to make it as non-intelligible. For the interceptor, বলে ফুল স্টপ। For the interceptor, INTERCEPTER, interceptor মানে যে অ্যাটাক করছে, অ্যাকচুয়ালি যে ইন্টারসেপ্ট করছে তাকেই তো আমি ইন্টারসেপ্টর বলি, ঠিক আছে? ইন্টারসেপ্টর যে অ্যাটাক করছে তাকেই তো আমি ইন্টারসেপ্টর বলবো, বা তাকে অ্যাটাকার বলবো।
তাকে আমি আরেকটা বলতে পারি নাম দিতে পারি, তার নাম হচ্ছে কি ইন্ট্রুডার, INTRUDER, ইন্ট্রুডার, এটাও বলা হয় ইন্ট্রুডার। ঠিক আছে, ব্যাপারটা ভালো করে বোঝ। তোকে কি লেখাটা লিখিয়েছি ভালো করে লাইনটা পড়। তোকে বলেছি যে an attacker may obtain some additional information by monitoring the online traffic. Although we have implemented the encipherment of data to make it non-intelligible to the interceptor. ঠিক আছে, তার মানে কি আমরা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ইউজ করে আমরা আমাদের ডেটাকে সিকিউর করেছি। মানে এনসাইফার মানে কি, আমরা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করেছি। ঠিক আছে, তার মানে আমরা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ইউজ করে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করেছি। এবার এবং এমন ভাবে সাইফার টেক্সটে কনভার্ট করেছি যাতে সেটা যে অ্যাটাকার হবে বা যে ইন্টারসেপ্ট করবে তার কাছে সেটাকে অ্যাজ এ নন ইন্টেলিজেবল হিসাবে দেখাতে পারে। আমি সাইফার টেক্সটে এমন ভাবেই কনভার্ট করেছি যাতে সেই যে সাইফার টেক্সটটা পেয়েছি সেই সাইফার টেক্সটটাকে আমি যখন ট্রান্সমিট করছি টু দ্য চ্যানেল, টু দ্য মিডিয়াম, তখন যদি কেউ অ্যাটাকার বা যদি কেউ ইন্টারসেপ্টার বা যদি কেউ ইন্ট্রুডার সেটাকে দেখে, তো সেটাকে দেখে সে কিছু তেমন খুব একটা আইডিয়া করতে পারবে না এবং সে ভাববে যে এটা একটা নর্মাল মেসেজ যাচ্ছে, এটা কোনো ইন্টেলিজিবল মেসেজ নয়, সেটা বুঝতে পারবে। কারণ আমরা সাইফার টেক্সট সেইভাবেই করেছি যাতে আমাদের যে অ্যাকচুয়াল ডেটা সেটা কিন্তু আমাদের এনক্রিপ্টেড থাকে। তো এনক্রিপ্ট করা তো তাই তাকে বলা হচ্ছে এনসাইফারমেন্ট, তাকে বলা হচ্ছে এনসাইফারমেন্ট। মানে we have implemented encipherment means we have applied cryptographic algorithm to encrypt my data during transmission, মানে that will encrypt the data during transmission। ঠিক আছে, এবার কথা হচ্ছে তাকে ইন্টারসেপ্টর কাছে মনে হচ্ছে তাই নন ইন্টেলিজেবল। ঠিক আছে, বাট তবুও ইন্টারসেপ্টর কি করতে পারে, ও কিন্তু ট্রাফিকটাকে মনিটর করতে পারে। কিরকম একটা এক্সাম্পল লেখ, তাহলে লেখ ফর এক্সাম্পল an attacker can collect pair of requests and response. An attacker can collect pair of request and response to guess the nature of transaction. ঠিক আছে, to guess the nature of transaction। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ভালো করে মাথায় রাখবি, এক্ষেত্রে কিন্তু অ্যাটাকার কিন্তু তুই যে ডেটা পাঠাচ্ছিস সেটা কিন্তু ও বেসিক্যালি দেখছে না, ও অ্যাকচুয়ালি রিকোয়েস্টটাকে কালেক্ট করছে আর যে রেসপন্স তুই পাচ্ছিস সেটাকে কালেক্ট করছে, রিকোয়েস্ট আর রেসপন্স গুলো কালেক্ট করছে এবং ওই রিকোয়েস্ট আর রেসপন্সের যে নেচার সেটাকে ও স্টাডি করছে। স্টাডি করে বুঝতে পারছে যে তুই কিরকম টাইপের ট্রানজাকশন বা তুই কিরকম টাইপের ইনফরমেশন এক্সচেঞ্জ করছিস। বা হতে পারে ধর এরকম, তুই যে বিভিন্ন রকম ইনফরমেশন পাঠাচ্ছিস সেই ইনফরমেশন থেকে ধর ও ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কি হচ্ছে, আমি এখানে ট্রাফিকটাকে মনিটর করছি। ট্রাফিক মানে হচ্ছে the data that you are sending from your end to the destination end. The data that you are sending or receiving, from your end and from destination end। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই ডেটাটাকে ও কালেক্ট করছে। ঠিক আছে, মানে রিকোয়েস্ট আর রেসপন্স কালেক্ট করছে এবং সেই রিকোয়েস্ট আর রেসপন্সটাকে বেসিক্যালি কালেক্ট করার পর ও ওটাকে স্টাডি করে দেখছে যে এটা আমার কিরকম নেচারে, এইখানে কিরকম ধরনের কি কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি কিরকম ধরনের কথাবার্তা বা কিরকম ধরনের ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে, ওটাকে দেখে ও বুঝতে পারবে যে কিরকম ট্রানজাকশন হচ্ছে। ও হয়তো ডিরেক্টলি তোর ডেটাকে দেখতে পাচ্ছে না, কারণ তুই যেহেতু এনক্রিপশন টেকনিক অ্যাপ্লাই করেছিস, বাট ও কিন্তু
তোর ওই রিকোয়েস্ট আর রেসপন্সের নেচারটাকেও স্টাডি করছে বাই মনিটরিং দ্য অনলাইন ট্রাফিক। ঠিক আছে, তারপর ও কিন্তু বুঝবে যে তুই কিরকম ট্রানজাকশন করছিস। এটা হচ্ছে একটা কিন্তু থ্রেট টু দ্য কনফিডেন্সিয়ালিটি। ডিরেক্ট হচ্ছে না, বাট ইনডাইরেক্টলি কিন্তু একটা থ্রেট তৈরি করছে। কারণ ও যদি একবার বুঝে যায় যে তুই কিরকম ট্রানজাকশন করছিস, ভাব ভালো করে, ও যদি একবার ভালো করে যদি বুঝে যায়, ও যদি স্টাডি করে বুঝে যায় যে তুই কিরকম ট্রানজাকশন করছিস তোর বন্ধুর মধ্যে, তাহলে কিন্তু ও তোর ওই ট্রানজাকশনের টাইপটা কিন্তু ধরে তার পরের বার কিন্তু তোর ডেটার উপরে অ্যাটাক করবে, এবং তখন অন্যরকম অ্যাটাক করবে। অ্যাটাক করে তোর ডেটাকে কিন্তু হ্যাক করবে, বা তোর পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারে, তোর ইমেল নিয়ে নিতে পারে, তোর অনেক কিছু নিয়ে নিতে পারে। কারণ ও তো বুঝছে, ও তো স্টাডি করছে তোর টাইপ অফ অ্যাটাক। আর এটা স্টাডি করার পরে নেক্সট কাজ কি হবে, ওর নেক্সট কাজ যখনই তুই বুঝে যাবে স্টাডি করে যে এটা কি অ্যাটাক, মানে কি ধরনের ট্রানজাকশন তুই করছিস, বাস না, ও তোর বুঝতে থাকবে না, ও তো বুঝতে পারবে না, ও তো অন্যরকম অ্যাটাক করবে, এবার অ্যাটাক করে তোর ডেটাটাকে পুরো চুরি করার চেষ্টা করবে বা হ্যাক করার চেষ্টা করবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমার ট্রাফিক অ্যানালিসিস এর মধ্যে পড়ছে। বল বুঝতে পারলি কি? বল। এই বাকিটা বুঝতে পেরেছিস যেটা যেটা বললাম? ঠিক আছে, কেউ কিছু বলছে না, এখন তোমায় বুঝেছি। নাম্বার 2 টা লেখ হচ্ছে স্নুপিং। নাম্বার 2 টা হচ্ছে স্নুপিং, SNOOPING, স্নুপিং, SNOOPING, স্নুপিং। লিখবি যে স্নুপিং রেফার্স টু snooping refers to unauthorized access unauthorized access to snooping refers to unauthorized access to or interception of data or interception of data। লিখবি for example a file transferred to the internet, a file transferred to the internet may contain confidential information. A file transferred to the internet may contain confidential information, may contain confidential information and an unauthorized entity and an unauthorized entity may intercept
কতটা লিখলি তোরা এখনটাতে তুমি বল, লাস্ট লাইনটা কতটা লিখেছিস? May intercept the transmission, may intercept the transmission and use the file content and use the file content for his or her own benefit. May intercept the transmission, may intercept the transmission and use the file content for his or her own benefit. Full stop লিখবি to prevent snooping, to prevent snooping we can make the data, to prevent snooping we can make the data as non-intelligible, we can make the data as non-intelligible to the interceptor, to the interceptor by using the encipherment technique, by using the encipherment technique. Full stop. তার মানে কি, এখানে কিন্তু ট্রাফিকটা অ্যানালাইসিস করছে না, এখানে ডিরেক্ট ফাইল কন্টেন্টটার উপর ও হামলা করছে, ডিরেক্ট ফাইল কন্টেন্টটাকেও কিন্তু চুরি করছে। যখন তুই পাঠাচ্ছিস, ধর তুই তোদের কলেজের যাবতীয় ইনফরমেশন, খুব ভাইটাল ইনফরমেশন তুই পাঠাচ্ছিস 17 জন, তো এই মধ্যে অন্য কলেজের কেউ সে কি করলো, সেই ইনফরমেশনটা হ্যাক করলো, মানে তোর ওই ফাইলের কন্টেন্টটা হ্যাক করে দিল। তখন কি হবে, তখন ওই ফাইলের কন্টেন্ট যদি তুই এনক্রিপ্টেড করে না পাঠাস, তাহলে তোর পুরো ফাইলটা পড়তে পারবে, পুরো ফাইলটা পড়তে পারবে, তাহলে তোর কনফিডেন্সিয়ালি পুরো চুলোয় চলে গেল কনফিডেন্সিয়ালি চুলোয় চলে গেল যদি ও ফাইলটা পড়ে নেয়। তোদের কলেজের স্টুডেন্ট ছাড়া যদি কেউ, আমি বা অন্য কোনো কলেজের কেউ একজন যদি ফাইলটা যদি চুরি করে পড়ে নেয়, তাহলে সেক্ষেত্রে তো কনফিডেন্সিয়ালি আমার ধুলোয় মিশে গেল, তো সেটা তো করা যাবে না। তো সেটা যাতে আটকানো যায় তাই জন্য আমাদের এটাকে এনক্রিপ্টেড করতে হয় বা এনসাইফারমেন্ট করতে হয়, তারপরে পাঠাতে হয়, এটা হচ্ছে আমাদের নিয়ম। এবার আমরা এই বইতে সেই সমস্ত টেকনিকগুলোই বা এই পার্টিকুলার টপিকে সেই সমস্ত টেকনিকগুলোই জানবো। ওকে, বিভিন্ন রকম টেকনিক আছে সেগুলো জানবো। তো আশা করি স্নুপিং, ট্রাফিক অ্যানালাইসিস, ডিনাইয়াল অফ সার্ভিস এগুলো বুঝতে পেরেছিস তোরা। একটুখানি কনফার্ম কর যে তোরা প্রত্যেকে এগুলো অন্তত বুঝতে পেরেছিস। ওকে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে কি, আমরা এই নেক্সট দিন যখন করবো আমরা এটা, তখন এরপরে যখন অ্যাটাকস তোদের ইন্টিগ্রিটি, সেখান থেকে আমরা দেখব। তাহলে আশা করি আজকের প্রথম পার্টটা তোদের ক্লিয়ার হয়েছে, যেটা বলতে চেয়েছিলাম সিকিউরিটি গোলস, ক্রিপ্টোনাইটিক অ্যাটাকস, নন ক্রিপ্টোনাইটিক অ্যাটাকস, তারপরে বিভিন্ন রকমের যে অ্যাটাকস আমার পার্টিকুলার সিকিউরিটি গোলস এর রেসপেক্ট, different type of attacks with respect to security goals, confidentiality, availability and integrity। integrity আমি নেক্সট দিন বলবো কত রকমের অ্যাটাক আছে, ঠিক আছে? ওকে, আমি তোদের বলবো যে তোরা খাতাতেই লিখে রাখ, তার কারণ হচ্ছে কি, বই সবসময় পড়া হয় না, ওকে, বই সবসময় পড়া হবে না, আর বই সবসময় তুই এরকম ভাবে পাবিও না। আর এখন বই সত্যি কথা বলতে গেলে এখন বই কেনাটা খুবই চাপের, কারণ অনলাইনে অনেক জায়গাতে বই অ্যাভেলেবেল নেই। আমি দেখছিলাম আমার নিজের একটা, হ্যাঁ ওটার জন্যই আমি দেখেছি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল না, বইটা অ্যাভেলেবেল নয়, আমি দেখেছি, ঠিক আছে? আর বাকি কোনো বই তেমন,
হ্যাঁ, কারণ দেখ বেশি কিছু খুব একটা তেমন লেখা হবে না, কারণ মোটামুটি করে থিওরি, এগুলো তো পুরোটাই থিওরি চ্যাপ্টার। তো থিওরি তোকে তো এমনিও লিখে প্র্যাকটিস করতেই হবে, অমনিও লিখতে প্র্যাকটিস করতে হবে আলটিমেটলি। ঠিক আছে, তো লিখলে বরঞ্চ তোদের একটুখানি হলেও জিনিসটা মাথাতে ঢুকবে, আর লেখা হলে তোর খাতাতে থাকবে। খাতা করে নিস, একটা আলাদা খাতা করে নিস এর জন্য। ঠিক আছে, এবং এখানে অঙ্কও করতে হবে। আমাদের একটা চ্যাপ্টারই আছে পুরো অঙ্কর জন্য, এখানে পুরো অঙ্ক করতে হবে সেখানে। বিভিন্ন সেট, থিওরি সেটের উপর অঙ্ক করতে হবে, সেটের উপর অঙ্ক, এবং মডুলার অ্যারিথমেটিকের উপর অঙ্ক করতে হবে। সেই অঙ্কগুলো আমরা করবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, চল। হ্যাঁ বল। বল। অন্য এডিশনটা জানি, ওটা তো আমি বললাম তো, ওটাই পেয়েছি, দেখেছি আমি ওটা, আমার কাছে আছে ওটা, ওটা দিয়ে কোনো লাভ নেই। এই এডিশনটাতে ভালো করে লেখা আছে, জানি। এই এডিশনটাতেই সবচেয়ে ভালো লেখা আছে, সবচেয়ে ভালো লেখা আছে এই এডিশনে। ঠিক আছে, খুব সুন্দর করে লেখা আছে, মানে বললাম না, এটা ব্যাপারটা হচ্ছে কি, এখানে না বাঙালি লেখকও আছে, দেবদেব মুখোপাধ্যায়। ওই বাঙালি লেখকটার জন্যই হয়তো আর ভালো করে লেখা আছে। বাঙালি লেখক যেটা যিনি আছেন, ওনার জন্যই আরো ভালো লেখা আছে। উনি খুব ভালো করে লিখেছেন, মানে জিনিসগুলো খুব ভালো করে বুঝিয়েছেন। আইআইটি খড়গপুরের তো উনি, তাই ভালো করে বুঝিয়েছেন। তাই চ, ঠিক আছে, বৃহস্পতিবার দিনকে আমরা মাইক্রো পয়সা করবো। বৃহস্পতিবার দিনকে দয়া করে আমি 7টাতে শুরু করবো, ঠিক আছে? বৃহস্পতিবার দিন তাহলে কখন ক্লাস শুরু হয় কলেজে? কখন ক্লাস শুরু হয় বৃহস্পতিবার দিন? 10টা থেকে ক্লাস শুরু হয়ে যায়? ঠিক আছে, 7টার সময় জয়েন, হ্যাঁ 7টার সময় জয়েন করবো, ঠিক আছে? 7টার সময় জয়েন করবো। মাইক্রো পয়সা কতটা হয়েছে সহেলি? মাইক্রো পয়সা কতটা হয়েছে? মেশিন সাইকেল হয়েছিল, তাই তো? স্টেট হয়েছিল, ওটাই লাস্ট ছিল, তাই তো? ঠিক আছে, ওকে, চ, বৃহস্পতিবার দিন মাইক্রো পয়সা এন্ড করছি।